আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডক্টর এন্ড মাই ডিয়ার কলিগস। আমাদের এন্ডোক্রাইন শেষ, আমরা আজকে শুরু করব ডায়াবেটিস মেলাইটাস। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টার থেকে খুবই সিলেক্টিভ জায়গা থেকে কোশ্চেন আসে। আপনি পুরো প্রত্যেক পেজ পড়ার কোনো দরকার নেই। আমাদের পরীক্ষায় পাশ করার জন্য এফসিপিএস পার্ট 1টাকে গ্রেপ করার জন্য আমাদেরকে একদম সিলেক্টিভ যে জিনিসগুলো আমি পড়াবো এর মধ্যে থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে, এবং অনেক কিছু ডেভিডসন হয়তো গুছানো নাই। আজকে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু গুছিয়ে দিতে। ঠিক আছে? সো ডায়াবেটিস মেলাইটাস আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস আর এক্সাম কোশ্চেন লিটল বিট ডিফারেন্ট, বাট অনেক কিছু আপনি ক্লিনিক্যালি শিখে যাবেন বা বুঝে যাবেন। ঠিক আছে? তো আমরা শুরু করি ডায়াবেটিস মেলাইটাস। একটু খেয়াল করেন, প্রথম পেজ আমরা খেয়াল করব, পেজ নাম্বার 720। আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যে প্রথম পেজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরকে প্রিভিয়াসলিও বলেছি, আজকেও বলছি যে প্রথম পেজটা সবসময় 720 নম্বর পেজে চলে আসেন যারা লাইভে আছেন। প্রথম পেজটা একটু খেয়াল করতে হবে। একটা জিনিস দেখেন, এখানে প্রথমেই একটা মানে ফান্ডাস্কোপের ছবি দেওয়া আছে, তাই না? ফান্ডাস্কোপের ছবি দেওয়া আছে এবং ম্যাকুলোপ্যাথি। সো আমরা ডায়াবেটিস চ্যাপ্টার পড়তেছি, ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি, দ্যাট সিগনিফাইজ যে আমাদেরকে ডায়াবেটিক রেটিনোপ্যাথির যে স্টেজগুলো আছে এই স্টেজগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? এবং ম্যাকুলোপ্যাথির ফিচারও আমরা দেখব। আচ্ছা, নিচের দিকে যদি আপনি খেয়াল করেন, খুবই সুন্দর দুটো পিকচার যেগুলো থেকে পরীক্ষা প্রায় কোশ্চেন আসে কিন্তু আমরা পড়ে যাই না। একটা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। তো এখানে দেয়াই আছে যে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা টিপিক্যাল ফিচার। সো ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা জানি, তো এভরিওয়ান নো যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর বেসিক প্যাথোফিজিওলজি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর টাইপ 1 হচ্ছে অ্যাবসোলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। সো ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা ইম্পর্টেন্ট স্কিন ম্যানিফেস্টেশন হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। এবং আরেকটা স্কিন ম্যানিফেস্টেশন দেখেন ডায়াবেটিসের, নেক্রোবায়োসিস লিপোডিকা। সো পরীক্ষায় যদি কোশ্চেন আসে হোয়াট আর দ্য স্কিন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস মেলাইটাস, আপনারা আকাশ থেকে পড়েন। এটা কিন্তু ডেভিডসন ওইভাবে গুছানো নাই, কিন্তু পরীক্ষা কোশ্চেন গুলো এক্স্যাক্টলি এরকম হয় যে হোয়াট আর দ্য স্কিন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস মেলাইটাস। তো এইখানে তো দুইটা পাইলাম, যে ইনসুলিন রেজিস্ট্যান্স, নেক্রোবায়োসিস লিপোডিকা। আর কি আছে? সো আমরা একটু পরেই দেখবো, আমি জাস্ট প্রথম পেজটা একটু ওভারভিউ করে নিই। দেখেন, ফুট আলসার। সো ডায়াবেটিক ফুট আমরা সবাই কম বেশি যারা ইন্টার্নি করেছেন সবাই দেখেছেন এই ধরনের কেস। ডায়াবেটিক ফুট ইজ এ ভেরি কমন ফেনোমেনন, ভেরি কমন ক্লিনিক্যাল সিনারিও ইন ওয়ার্ড। ঠিক আছে? ইন এন্ডোক্রাইনোলজি ওয়ার্ড। সো নিউরোপ্যাথিক ফুট আলসার নাকি ইসকেমিক ফুট আলসার, এই ডিফারেন্সটা আজকে আমরা ক্লাস শেষে শিখে যাব। আরেকটা ম্যানিফেস্টেশন দেখেন, লং স্ট্যান্ডিং ডায়াবেটিসের অ্যাঙ্কেল জয়েন্ট ম্যানিফেস্টেশন, চারকোট নিউরো আর্থ্রোপ্যাথি। ঠিক আছে? চারকোট নিউরো আর্থ্রোপ্যাথি, অ্যানাদার সাইন প্রেয়ার সাইন। সো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে সবসময় যে প্রথম পেজটা আপনি খেলে ওভারভিউ করবেন, প্রথম পেজে কি কি জিনিস আছে সেই জিনিসগুলো দেখবেন। সো পরীক্ষা যদি আসে হোয়াট আর দি স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, তাহলে আপনি একটু এখানেই খেয়াল করেন না। দেখেন এখানে তো কতগুলো স্কিন ম্যানিফেস্টেশন দেওয়া আছে। তো অনেকেই বলেন যে বইয়ে নাই কিভাবে? এই যে এখানেই তো আছে, বুলা, পিগমেন্টেশন, দ্যাট ইজ অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স হতে পারে, গ্রানুলোম্যানুলারি, ভিটিলিগো। ডায়াবেটিস ইটসেলফ ইজ অটোইমিউন ডিজিজ, ভিটিলিগো ইজ অ্যানাদার অটোইমিউন ডিজিজ। আমরা জানি যে একটা অটোইমিউন ডিজিজ আর একটা অটোইমিউন ডিজিজকে কাছে টানে। ঠিক আছে? অ্যাসোসিয়েটেড থাকে। সো এইখানে কিন্তু দেখেন আমরা চারটা স্কিন ম্যানিফেস্টেশন অলরেডি পেয়ে গিয়েছি। সো লেটস সি হোয়াট আর দি স্কিন ম্যানিফেস্টেশন ফর ডায়াবেটিস। আমি বারবার বলছি এগুলো আপনারা একটু নোট করে নেবেন, কারণ এই জিনিসগুলো সব জায়গায় ওইভাবে গুছানো পাবেন না। ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি অনেক জায়গায় নাও পেতে পারেন। এটা অক্সফোর্ড ক্লিনিক্যাল মেডিসিন বুকসেও আছে এবং পাস মেডিসিনের টেক্সট বুকে খুব সুন্দর করে দেওয়া আছে। তো হোয়াট আর দ্য স্কিন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস মেলাইটাস। এক নম্বর হচ্ছে নেক্রোবায়োসিস লিপোডিকা। এক নম্বর আমরা যে ছবিটা একটু আগে দেখলাম, এক নম্বর কি বলেন? আমি আবারও বলছি, একদম বেসিক এবং কনসেপচুয়াল এবং সিলেক্টিভ টপিকস পড়বো। অনেক কিছু ডেভিডসনে আছে, সবকিছু পড়া যাবে না, কারণ এই ডেভিডসন বইটা আমরা যদি এই টোটাল বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন পড়তে যাই তাহলে কিন্তু চান্স আমাদের হবে না, কারণ এই বইটা কিন্তু আমাদের আন্ডার গ্রাজুয়েটের জন্য না। এই বইটা হচ্ছে টোটাল পোস্ট গ্রাজুয়েশনের সবার জন্য বই। একজন প্রফেসরও এটা পড়ে, যে পার্ট 2 দিবে সেও এটা পড়ে, যে পার্ট 1 দিবে সেও এটা পড়ে। তো আপনাকে জানতে হবে যে এখান থেকে কি কি কোশ্চেন আসবে। ঠিক আছে? তারপর আমরা পার্ট 1 পাস করার পরে আপনার জন্য ডেভিডসনের ডিটেলস ক্লাসে ওয়েলকাম। ওকে? সো নেক্রোবায়োসিস লিপোডিকা, এটা হচ্ছে মোস্ট কমন স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস। এটার ডেফিনিশন যদি আমরা খেয়াল করি, যে শাইনি পেইনলেস, এখানে কিন্তু ক্লু, হ্যাঁ, শাইনি পেইনলেস এরিয়াস অফ ইয়েলো রেড ব্রাউন স্কিন টিপিক্যালি অন দ্য শিন। তাহলে আমরা এই যে ছবিটা দেখলাম, এই দেখেন
ঠিক আছে, ইয়েলো ব্রাউন, পেইনলেস, শাইনি, কোথায়, শিনের উপরে, এটা হচ্ছে ন্যাক্রোবায়োসিস লিউপোডিকা, মোস্ট ইম্পর্টেন্ট স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস, এবং অফেন অ্যাসোসিয়েটেড উইথ সারাউন্ডিং টেলেনজেক্টেশন। অনেক সময় এর আশেপাশে এই ছোট ছোট টেলেনজেক্টেশিও প্রেজেন্ট থাকে। ঠিক আছে, ছোট ছোট এই যে ছোট ছোট টেলেনজেক্টেশিও, এই যে ছোট ছোট টেলেনজেক্টেশিও প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? সো এটা হচ্ছে এক নম্বর স্কিন ম্যানিফেস্টেশন, স্কিন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস। নাম্বার টু, ইনফেকশন। কমনলি ডায়াবেটিস পেশেন্টদের যাদের কন্ট্রোল থাকে না তাদের এই স্ট্যাফিলোকক্কাল এবং ক্যান্ডিডা ইনফেকশন, এই দুটি ইনফেকশনই মাথায় রাখতে হবে, বেশি হয়। এবং নিউরোপ্যাথিক ফুট আলসার, সো এটা একটা স্কিন ম্যানিফেস্টেশন। ভিটিলিগো আমরা ডেভিডসনও পেলাম। আরেকটা জিনিস স্কিন ম্যানিফেস্টেশন লাইপোঅ্যাট্রফি, স্পেশালি হাইপারট্রফিও হয়, অ্যাট্রফি হয়। ইনসুলিন ইনজেকশন সাইটটা ভালো করে খেয়াল করতে হবে, লাইপোঅ্যাট্রফি ডেভেলপ করে। ওকে, আর অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে গ্র্যানুলোমা অ্যানিউলারি। অ্যানিউলারিটা কি? প্যাপুলার লেশন that are often slightly hyperpigmented and depressed centrally, সেন্ট্রাল দিকে টোটাল যে লেশনটা সেন্ট্রাল টু ডিপ্রেস থাকবে। গ্র্যানুলোমা অ্যানিউলারি ছবি যখন দেখবেন আপনারা গুগলে, আপনারা গুগল যখন ছবি খুঁজবেন তখন কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে গ্র্যানুলোমা অ্যানিউলারি ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। গ্র্যানুলোমা অ্যানিউলারি, তাহলে আপনারা ছবিটা বুঝবেন যে ডিপ্রেস সেন্ট্রালি কেমন। গ্র্যানুলোমা অ্যানিউলারি পিকচার্স, ওকে, এই যে দিস ইজ গ্র্যানুলোমা অ্যানুলারি। দেখেন সেন্ট্রাল, এই যে দেখছেন এই মাঝখানে কিন্তু সেন্ট্রালি ডিপ্রেসড। সো দিস ইজ দ্য স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। আপনি যতগুলো দেখবেন মাঝখানে দেখেন একটু ডিপ্রেসড এরিয়া পাবেন। এই যে গ্র্যানুলোমা অ্যানুলারি, দিস ইজ গ্র্যানুলোমা অ্যানুলারি। এই যে গ্র্যানুলোমা অ্যানুলারি সেন্ট্রালি ডিপ্রেসড, দেখছেন, দেখেন প্রত্যেকটা যতগুলো দেখবেন সেন্ট্রালি একটু ডিপ্রেশন পাবেন। ওকে, সো গ্র্যানুলোমা অ্যানুলারি এটা কিন্তু প্যাপিউলার লেশন, ইলেশন প্যাপিউলার লেশন। ওকে, সো গ্র্যানুলোমা অ্যানুলারি দেখেন প্যাপুলার লেশন দ্যাট আর অফেন স্লাইটলি হাইপারপিগমেন্টেড, প্রত্যেকটা একটু হাইপারপিগমেন্টেড ছিল এবং ডিপ্রেস সেন্ট্রালি। এবং এটা বলা হয়েছে যে ইট ইজ নট ক্লিয়ার ফ্রম রিসেন্ট স্টাডিজ ইফ দেয়ার ইজ অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন বিটুইন ডায়াবেটিস মেলাইটাস এন্ড গ্র্যানুলোমা অ্যানুলারি, বাট মেজর টেক্সট বুক গুলোতে এটা বলা হয়েছে যে এটার একটা অ্যাসোসিয়েশন আছে ডায়াবেটিসের সাথে। সো এক নম্বর পরীক্ষা যদি আসে একদম চমৎকার ভাবে অ্যান্সার করে ফেলবেন। ঠিক আছে, যে হোয়াট আর দ্য স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে নেক্রোবায়োসিস লিপোডিকা, infection of the candidiasis in staph, neuropathic ulcer, vitiligo, lipoatrophy, granuloma annulari. এই hyperpigmentation another manifestation হচ্ছে acanthosis nigricans, এটা আপনারা দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের স্কিন ম্যানিফেস্টেশন মোটামুটি হয়ে গেল। acanthosis nigricans এটা কি শুধু ইনসুলিন রেজিস্ট্যান্সে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না? acanthosis nigricans itself is an important topics. আমি ডেভিডসন মেডিজিতে acanthosis nigricans এর ছবি সহ অনেকগুলো কজ পোস্ট করেছি, ওই কজগুলো আপনাদেরকে আমি টেক্সট বুক থেকে একটু দেখাবো। অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, লেটস সি। দেখেন অ্যাকান্থোসিস নিগ্রিকান্স এটাকে বলা হয়েছে যে ডিসক্রাইব সিমেট্রিক্যাল, এটা কিন্তু আমরা এক এক্সিলে থাকবে না, যারই থাকবে ডাবল মানে দুই পাশেই থাকবে। ঠিক আছে, সো ডিসক্রাইব সিমেট্রিক্যাল ব্রাউন, এই যে ভ্যালভেটি শব্দটা যখন থাকবে, ভ্যালভেটি প্ল্যাক, এখানে যে ছবিটা দেখানো হয়েছে এটাকে এটা তো এটা একটা, আপনি যতগুলো ছবি গুগলে দেখবেন ভ্যালভেটি প্ল্যাক এই শব্দটা আপনি দেখবেন পাবেন। ওকে, সো ডিসক্রাইব সিমেট্রিক্যাল ব্রাউন ভ্যালভেটি প্ল্যাক দ্যাট আর অফেন ফাউন্ড অন দ্য নেক, এক্সিল এন্ড গ্রিন। শুধু এক্সিলে পাওয়া যায় না, যারা অনেক বেশি অবেস তাদের কিন্তু এই নেকে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে একদম কালো কালো হয়ে গিয়েছে। সো তিনটা সাইটে পাওয়া যায়, নেক, এক্সিল এন্ড গ্রিন। হোয়াট আর দ্য কজেস? টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, দ্যাট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। জিআই ক্যান্সার, এটা কিন্তু পরীক্ষা প্রচুর আসে, যে সিএ স্টমাকের সাথে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স অ্যাসোসিয়েটেড। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার মোস্ট প্রবাবলি সিএ স্টমাক অথবা ইসোফেজিয়াল ক্যান্সারের সাথে হতে পারে। আমরা যখন অনকোলজি চ্যাপ্টার পড়ব, অনকোলজি চ্যাপ্টারে দেখবেন যে গ্যাস্ট্রিক ক্যান্সার এবং ইসোফেজিয়াল ক্যান্সার দুইটাই দেওয়া আছে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে অবেসিটি, অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, অবেসিটি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাহলে আমরা যত অবেসিটি রিলেটেড ডিসঅর্ডার পড়েছি, যেমন অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অ্যাক্রোমেগালি, কুশিংস, সবগুলোতেই দেখবেন যে যেখানে অবেসিটি পাবেন সেখানে অ্যাকান্থোসিস নিগ্রিকান্সের একটা ছোঁয়া খুঁজে পাবেন। তাহলে দেখেন অবেসিটি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অ্যাক্রোমেগালিতে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স হতে পারে, কুশিংস ডিজিজ হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, ফ্যামিলিয়াল অনেক হতে পারে, প্রাডার-উইলি সিনড্রোম। প্রাডার-উইলি সিনড্রোমের পেশেন্ট যদি দেখেন, ছবি যদি সার্চ দেন দেখবেন যে অনেক বেশি মোটা, তারা অনেক বেশি খায় এবং ফ্যামিলি হিস্ট্রি থাকে। ঠিক আছে, প্রাডার-উইলি সিনড্রোম এটা ইমপ্রিন্টিং ডিসঅর্ডারস। ড্রাগস এর মধ্যে দেখেন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং নিকোটিনিক অ্যাসিড, যারা ওসিপি নেয় তারা কিন্তু প্রচুর মোটা হয়ে যায়। ঠিক আছে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল এন্ড নিকোটিনিক অ্যাসিড। প্যাথোফিজিওলজি কি, যে কেন হয় অ্যাকান্থোসিস নিগ্রিকান্স? তাহলে
ডেভিডসনের যে কথাটা লিখে আছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হাইপার ইনসুলিনিমিয়া ডেভেলপ করবে। হাইপার ইনসুলিনিমিয়া থেকে স্টিমুলেশন অফ কেরাটিনোসাইট এন্ড ডার্মাল ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন ভায়া ইন্টারঅ্যাকশন উইথ ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 1। তাহলে যত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স ব্লাডে তত বেশি হাইপার ইনসুলিনিমিয়া। এই হাইপার ইনসুলিনিমিয়া ইনসুলিন গুলা স্টিমুলেশন অফ কেরাটিনোসাইট এন্ড ডার্মাল ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন হয়ে আপনার হচ্ছে IGF-1 রিসেপ্টরের সাথে ইন্টারঅ্যাকশন করে এই পিকচার গুলা, এই যে এই ভ্যালভেটি প্ল্যাক গুলা ডেভেলপ করে। ঠিক আছে, দেখেন, দেখেছেন, এই হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। তাহলে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এবং স্কিন ম্যানিফেস্টেশন, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এবং স্কিন ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিকস কিন্তু আমাদের মোটামুটি পড়া হয়ে গেল। এগুলো কিন্তু পরীক্ষার হলে কখনোই ভুল করা যাবে না। এত সুন্দর করে দেখালাম, এটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু খুব কষ্ট পাবো। ঠিক আছে, এই নোটস গুলো যেগুলো আমি দেখাচ্ছি, যারা সম্ভব হয় ডেভিডসনের পাশেই তুলে ফেলবেন অথবা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট পেজে চলে যান। পেজ নাম্বার 721। 721 নম্বর পেজে দেখেন ডায়াবেটিস পেশেন্টের আমরা একটু আগে একটা ছবি দেখলাম, প্রেয়ার সাইন, তাই না? হ্যান্ড এক্সামিন করে কি কি পেতে পারেন, খালি হেডলাইন গুলো লিডিং করে যাবেন যে লিমিটেড জয়েন্ট মোবিলিটি, দ্যাট ইজ চেইরো আর্থোপ্যাথি ডেভেলপ করতে পারে। এই যেটা প্রেয়ার সাইন হিসেবে দেখায় যে আপনি ইনএবিলিটি টু এক্সটেন্ড দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল, কোন জয়েন্ট? মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল এবং ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলা অনেক বেশি এক্সটেন্ড করতে পারবে না, প্রেয়ার সাইন ডেভেলপ করবে। এই যে দেখেন, এই যে দেখছেন, মানে আপনি আর আমি নর্মালি কিন্তু খুব সুন্দরভাবে এরকম করতে পারি, আর ওদের কিন্তু দেখেন আমরা যখন প্রেয়ার করি এরকম হয়ে যায় না, এরকম হয়ে যায় না, এরকম, মানে পুরোপুরি ওরা এক্সটেন্ড করতে পারে না, ওরা এরকম থাকে 180 ডিগ্রি আমরা যেরকম করতে পারি ওরা এক্সটেন্ড করতে পারে না এরকম 180 ডিগ্রি। এটাকে বলা হয়েছে যে প্রেয়ার সাইন। সো হ্যান্ড ম্যানিফেস্টেশন গুলো আমরা একটু দেখে যাব। ডুপিটেন্স কন্ট্রাকচার ডেভেলপ করতে পারে, কার্পাল টানেল সিনড্রোম মোস্ট কমন ম্যানিফেস্টেশন, ট্রিগার ফিঙ্গার ডেভেলপ করতে পারে টেনোসাইনোভাইটিস হয়ে, স্পেশালি ফ্লেক্সোটেনোসাইনোভাইটিস, মাসল ওয়েস্টিং আর সেন্সরি চেঞ্জ গুলা খুবই অবভিয়াস, যখন মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন গুলো শুরু হয়ে যায় নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, সিমিলারলি ফিটে আপনি যদি তাকান, ফিটে আপনি কি কি জিনিস পাবেন? এই যে টো গুলা ক্লয়িং হয়ে যেতে পারে নিউরোপ্যাথির কারণে। ঠিক আছে, ইনফেকশন, আলসার এগুলো ডেভেলপ করতে পারে, ডিফর্মিটি থাকতে পারে, চারকোট নিউরো আর্থোপ্যাথি ছবি দেখিয়েছি, ফাঙ্গাল ইনফেকশন ভেরি কমন ক্যান্ডিডা, সার্কুলেশন হ্যাম্পার হয়ে পেরিফেরাল পালস, স্কিন টেম্পারেচার, ক্যাপিলারি রিফিল এগুলো অ্যাবনর্মাল হতে পারে। আপনি যদি সেন্সরি খেয়াল করেন, এখানে সেন্সরি নিউরোপ্যাথি ডেভেলপ করবে, স্পেশালি গ্লোবস এন্ড স্টকিং প্যারাস্থেশিয়া। ঠিক আছে, আর রিফ্লেক্স যদি খেয়াল করেন, অ্যাঙ্কেল রিফ্লেক্স লস্ট এবং প্ল্যান্টার এক্সটেন্সরের একটা কজ কিন্তু ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, এবং টেস্ট প্ল্যান্টার অ্যাঙ্কেল রিফ্লেক্স। ওকে, সো এইগুলো হচ্ছে আমার ফিট এক্সামিনেশন। এইখান থেকে আমরা এই দুইটা একটু জাস্ট রিডিং করে যাব, পরীক্ষা কখনো আসে নাই কিন্তু আমরা একটু রিডিং করবো যে হ্যান্ড ম্যানিফেস্টেশন, ফিট ম্যানিফেস্টেশন ইন এ পেশেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস। ইনসুলিন ইনজেকশন সাইট গুলো যদি খেয়াল করি, আমরা ইনসুলিন কোথায় কোথায় দিব? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল মোস্ট কমন সাইট, আপার থাই এবং বাটক এবং আপার আউটার আর্ম, এই চারটা জায়গায় ইনসুলিন দেয়া যেতে পারে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি কিছু কথাবার্তা। আমরা এই যে দেখেন লাইপো হাইপারট্রফি অফ দ্য আপার আর্ম, এটা কিন্তু দেখিয়েছে লাইপো হাইপারট্রফি অফ দ্য, দেখেন আপার আর্ম লাইপো হাইপারট্রফি হয়ে গেছে, এটাও একটা স্কিন ম্যানিফেস্টেশন, অ্যাট্রফি হাইপারট্রফি দুইটাই হতে পারে। ওকে, আচ্ছা এখন আমরা সবাই জানি এইখানে এই তিনটা লাইনের মধ্যে এইটা কিন্তু আমরা সবাই জানি যে আমরা ছোটবেলা থেকেই, ছোটবেলা বলতে যখন থার্ড ইয়ার উঠি, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে সবাই আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস দুই ধরনের, টাইপ 1 স্পেশালি টাইপ 1 টাইপ 2। যদি আপনাকে কখনো পরীক্ষা ধরে যে ডায়াবেটিস কয় ধরনের, তখন কিন্তু আপনাকে বলতে হবে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস। পরীক্ষায় প্রায় কোশ্চেন ধরে যে ডায়াবেটিস টাইপস গুলো বলো, তখন পোলাপান টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস, স্পেশাল ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস ধুমায় বলা শুরু করে। স্যাররা কিন্তু অনেক সময় এটা নিয়ে মজা নেয়। সো ডায়াবেটিস দুই ধরনের, ডায়াবেটিস মেলাইটাস এন্ড ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল, আপনি যত কিছু ল্যাটেন্ট, লাডা, মোডি সব বলেন, কোনো অসুবিধা নেই। লাডা মানে ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস, মোডি মানে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস, সবগুলো আজকে আমরা দেখবো, কেমন? সো এখানে আমরা জানি যে ডায়াবেটিস দুই ধরনের, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, whereas টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন ঠিকই রিলিজ হয় বাট সে তার প্রপার সাইটে গিয়ে কাজ করতে পারে না, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। সো এখানে আমরা জাস্ট সিম্পল ডেফিনেশন দুইটা একটু জাস্ট
আপনারা আমি মার্ক করে দিলাম, এটুকু একটু দেখে নিবেন। আমরা কিভাবে এইখানে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস এর কিছু ক্রাইটেরিয়া আছে, এখান থেকে পড়বো না, আমাদের জন্য সুন্দর একটা বক্স অপেক্ষা করতেছে, আমরা ওই বক্সেই চলে যাব। একটা জিনিস মনে রাখবেন যে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আমরা যদি একটু অসচেতন হই আমাদের সবারই হয়ে যেতে পারে। অসচেতন বলতে আমরা কিন্তু যদি আনহাইজিনিক ফুড খেয়ে খেয়ে আমাদের লাইফস্টাইল যদি ঠিক মতো আমরা মেনটেন না করতে পারি, আমরা এমন একটা জায়গায়, যেমন আপনি গ্রামে থাকতেন, প্রচুর পরিমাণে আপনি পরিশ্রম করতেন, হেঁটে স্কুলে যেতেন, কলেজে যেতেন, বাট আপনি এখন শহরে চলে আসছেন, আপনি রিক্সা ছাড়া চলতে পারেন না, আপনার লাইফস্টাইল হয়ে গেছে সিডেন্টারি। আপনি পুরান ঢাকায় থাকেন, প্রচুর পরিমাণে বিরিয়ানি খান, আনহাইজিনিক ফুড খান, আপনি জাঙ্ক ফুড গুলো বেশি বেশি খান। সো দিস আর দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, আনস্যাটিসফ্যাক্টরি ডায়েট, সিডেন্টারি লাইফস্টাইল, ঠিক আছে, এবং ইনক্রিজ আরবানাইজেশন। যত আপনি গ্রাম থেকে শহরে হবেন তত এই জিনিসগুলো আপনার, এবং ইকোনমিক ডেভেলপমেন্ট আপনার যত বেশি হবে, ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। এটা আমার কথা না, এটা স্ট্যাটিস্টিক্স এর কথা, পরিসংখ্যানের কথা, এবং এটাই ডেভিডসনে চলে আসছে, ঠিক আছে। এবং ওরা বলেছে যে 2040 সালের মধ্যে 642 মিলিয়ন মানুষ এরকম ডায়াবেটিসে ভুগবে। ক্যান ইউ ইমাজিন 642 মিলিয়ন? সো দিস উইল বি ওয়ান্স আপন এ টাইম গ্লোবাল প্যান্ডেমিক, ঠিক আছে। সো এই ডায়াবেটিসের সাথে আছে যে দেখেন আমাদের কিছু জেনেটিক ফ্যাক্টর as well as environmental ones such as greater longevity, obesity, unsatisfactory diet, sedentary lifestyle, increasing urbanization, economic development, এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড। এগুলো পরীক্ষায় আসবে না, আমি এগুলো বলে মূলত আপনাদের পার্ট 1 এক্সাম ওরিয়েন্টেড এর বাইরে আমি ডেভিয়েশন করে যাচ্ছি। কিন্তু আসলে ডেভিডসন যখন আপনারা পার্ট 1 চান্স পাওয়ার পরে পুরোটা পড়বেন ডায়াবেটিস চ্যাপ্টারটা, তখন খুবই ভালো লাগবে। আমি চাইলেও এখন পুরোটা পড়াতে পারবো না, কারণ পুরোটা আসবে না। আপনাদের সিলেক্টেড, আপনারা সিলেবাস যদি দেখেন এবং যদি প্রিভিয়াস পরীক্ষার কোশ্চেন গুলো দেখেন, একদম আমি যদি এখন আপনাকে 10টা টপিক বলে দিই ডায়াবেটিস থেকে, এই 10টা আপনি লিখে রাখতে পারেন যে আরে ভাইয়া যা বলছে এই 10টা টপিক থেকে তো কোশ্চেন, এর বাইরে কোশ্চেন হয় না। তারপরও পড়ানোর স্বার্থে কিছু কথা বলতে হয়, এই কথাগুলোই বলছি, ঠিক আছে। So these are the some environmental factor that may be associated with type 2 diabetes mellitus, ঠিক আছে। Now let's see typical exam question and typical exam box, যেখান থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে। তো আমরা এখানে দুইটা লাইন দেখে যাই যে ইনসুলিন, দিস ইজ দ্য প্রাইমারি রেগুলেটর অফ গ্লুকোজ মেটাবলিজম। আমরা সবাই জানি যে আমাদের গ্লুকোজ মেটাবলিজমের প্রাইমারি রেগুলেটর, যদি এটাই সিঙ্গেল বেস্ট আসে, আপনি কিন্তু হা করে তাকিয়ে থাকা যাবে না। So this is insulin is the primary regulator of glucose metabolism, এবং storage and is secreted from pancreatic beta cells into the portal circulation. তাহলে ইনসুলিন কোথা থেকে রিলিজ হয় বলেন? প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে রিলিজ হয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে প্যানক্রিয়াসে বিটা সেলের পাশাপাশি আর কি কি সেল পাওয়া যায়। তাহলে আলফা সেল আছে না, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল, এই 4টা সেল থেকে কি কি রিলিজ হয় এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। আলফা সেল থেকে গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, পিপি সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আর ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন। এই 4টা জিনিস প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়। এটা কিন্তু ডেভিডসনে আছে, এখানে আপনারা যদি খেয়াল করেন, এই দেখেন গ্লুকাগন রিলিজ হয় আলফা সেল থেকে, সোমাটোস্ট্যাটিন হয় ডেল্টা সেল থেকে, এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড পিপি সেল থেকে রিলিজ হয়, ক্লিয়ার। আর বিটা সেল থেকে রিলিজ হয় ইনসুলিন। এই হচ্ছে what are the types of cells in pancreas that secrete various hormones, okay? আচ্ছা, এখন আমরা what are the metabolic, এই যে বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হয়, এই ইনসুলিনের মেটাবলিক অ্যাকশন কি? আমরা একটা কথা দিয়ে কিন্তু শেষ করে দিতে পারি, we everyone know insulin is an anabolic hormone. So এর 3টা মেটাবলিজমের উপরই কার্বোহাইড্রেট মেটাবলিজম বলেন, লিপিড মেটাবলিজম বলেন, এবং প্রোটিন মেটাবলিজম বলেন, এই 3টা মেটাবলিজমের উপরই ইনসুলিনের অ্যাকশন হচ্ছে অ্যানাবলিজম, মানে সিনথেসিস বাড়াবে, সিনথেসিস করবে, ঠিক আছে। আর আরেকটা কনসেপ্ট চিন্তা করতে হবে যে ইনসুলিন এটা কি করবে? ব্লাড গ্লুকোজ আমাদের বডিতে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করে, দ্যাট মিনস কমানোর চেষ্টা করে। আমরা যখন খাবার খাই, আমরা যদি অনেক বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খাই, তখন কিন্তু বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হয়, ঠিক আছে। সো আমরা যখন খাবার খাই, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ কিভাবে মেনটেন হয়, তার মধ্যে একটা কিন্তু ইনসুলিন মেডিয়েটেড মেকানিজম। সো ইনসুলিন, এই যখন আমরা মেকানিজম গুলো পড়বো যে হোয়াট আর দ্য মেটাবলিক অ্যাকশনস অফ ইনসুলিন, তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে গ্লুকোজ বাড়বে না এরকম পদ্ধতি যেগুলা, সেগুলাই।
তাহলে আপনি যদি খেয়াল করেন যে ইনসুলিন বাড়ায়, সবই তো বাড়াবে, কমায় এগুলো একটু যদি মনে রাখি, দেখেন বড় দুইটা নাম গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস। তাহলে আপনি নর্মালি চিন্তা করেন গ্লুকোনিওজেনেসিস মানে নন কার্বোহাইড্রেট পোর্শন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে আপনি চিন্তা করেন গ্লুকোজ তৈরি হওয়ার একটা প্রক্রিয়া, তাহলে ইনসুলিন কি গ্লুকোজ বাড়ায়, গ্লুকোজ তৈরি করে না, তাহলে ইনসুলিনটা ডিক্রিজ করবে। সো ইনসুলিন ডিক্রিজেস গ্লুকোনিওজেনেসিস। আবার গ্লাইকোজেনোলাইসিস, আপনারা জানেন যে গ্লাইকোজেন ভেঙেই তো গ্লুকোজ আসে। তো ইনসুলিন যদি গ্লাইকোজেনোলাইসিস খালি বাড়ায়, তাহলে গ্লাইকোজেন ভাঙবে, গ্লুকোজ আসবে, এটা কি সম্ভব? নো। সো ইনসুলিন ডিক্রিজেস গ্লাইকোজেনোলাইসিস। এই দুইটা মেটাবলিক কার্বোহাইড্রেট মেটাবলিক প্রসেস বাদে বাকি যতগুলা প্রসেস আছে চোখ বন্ধ করে আপনি ট্রু দিয়ে দিবেন, কারণ ওইগুলা ইনসুলিন বাড়াবে। যেমন ইনসুলিন যখন ব্লাডে রিলিজ হবে প্রোটো সিস্টেম থেকে, একটা সময় সিস্টেমিক সার্কুলেশনে আসবে, তখন এরা কি করবে, গ্লুকোজের উপর, আপনি বডিতে যখনই একটু খাওয়া দাওয়া করার পর গ্লুকোজ বাড়বে, তখন এইগুলো ইনসুলিন এই গ্লুট ট্রান্সপোর্টার গ্লুট 4 GLUT4 গ্লুট 4 এর মাধ্যমে স্কেলেটাল মাসল অ্যাডিপোজ টিস্যু এগুলাতে কি করবে, গ্লুকোজ ট্রান্সপোর্ট বাড়ায় দিবে। তাহলে নর্মাল গ্লুকোজের একটা লেভেল, নর্মাল লেভেল মেনটেন হবে। ক্লিয়ার? সো গ্লুকোজ ট্রান্সপোর্ট কোথায়, মাসল এন্ড নার্ভাস টিস্যুতে বাড়ায় দিবে। এবং গ্লুকোজ ফসফোরাইলেশন মানে গ্লুকোজের সাথে ফসফেট একটা এডিশন করে গ্লুকোজকে অনেকটা ইনঅ্যাক্টিভেট করে দেয় বলা যায়। তাহলে গ্লুকোজ ব্লাডে পারসিস্ট করবে না। পিওর গ্লুকোজ আর সাথে ফসফেট থাকে গ্লুকোজ, দুই জিনিস, ঠিক না? তাহলে ইনসুলিন এই কাজগুলোই করে। এইভাবে ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করে, গ্লুকোজকে বাড়তে দেয় না। তাহলে গ্লাইকোজেন সিনথেসিস বাড়ায় দিবে। তাহলে যত বেশি গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হবে, তত বেশি আপনার ব্লাড গ্লুকোজ লেভেলে থাকবে। গ্লাইকোলাইসিস কিন্তু আপনার গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া না যে গ্লুকোজ। আমরা যদি খেয়াল করি যে হোয়াট ইজ গ্লাইকোলাইসিস, এটা যদি আপনি খেয়াল করেন যে গ্লাইকোলাইসিস হচ্ছে আপনার এনজাইমেটিক প্রসেসে গ্লুকোজ ভাঙার একটা প্রক্রিয়া। সো ব্রেকডাউন অফ গ্লুকোজ বাই অ্যান এনজাইমেটিক প্রসেস, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়, এনার্জি এবং পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে দেখেন যে গ্লাইকোলাইসিস, এটা কিন্তু অনেকে বলে যে গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া না। আমি একটু আগে বললাম যে দিস ইজ নট এ গ্লাইকোজেন ভাঙার প্রক্রিয়া। গ্লাইকো তো এই জন্য অনেক মনে হয় যে গ্লাইকোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙতেছে না, গ্লাইকোজেন ভাঙলে তো গ্লুকোজ তৈরি হবে। এটা হচ্ছে গ্লুকোজ ভাঙার একটা প্রক্রিয়া বা এনজাইমেটিক প্রসেস, যার কারণে এই গ্লুকোজ গুলা ভেঙে কিছু আপনি এনার্জি এবং কিছু পাইরুভিক অ্যাসিড পাবেন। ক্লিয়ার? সো এই হচ্ছে আমার গ্লাইকোলাইসিসকে বাড়ায় দিবে। এছাড়াও পাইরুভেট ডিহাইড্রোজেনাস অ্যাক্টিভিটি এগুলো বাড়ায় দিবে, এবং পেন্টোজ ফসফেট, এই প্রত্যেকগুলো এনার্জি জেনারেটিং মেকানিজম, এগুলা কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর ইনসুলিনের অ্যাকশন হচ্ছে, এগুলো সব বাড়ায় দিবে। সো দুইটা জিনিস কমায়, গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস। পরীক্ষায় এই বক্সটা বুম বুম ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় কিন্তু একটা কোশ্চেন আসে। সো লিপিড মেটাবলিজম সেম, অ্যানাবলিক ফাংশন, টিজি সিনথেসিস করবে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করবে ইন লিভারে, লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি বাড়ায় দিবে ইন অ্যাডিপোজ টিস্যুতে। তাহলে যেখানে লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি বাড়ে, তাহলে ইনসুলিন কি লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি অ্যাডিপোজ টিস্যুতে বাড়ায়, কিন্তু একটা জায়গায় কমায়। এটা একটু এক্সেপশন মনে রাখবেন, এটা বায়োকেমিস্ট্রিতে হয়তো আমরা অনেকেই পড়ে আসছি কিন্তু ভুলে গিয়েছি, যে ইনসুলিন লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি মাসেলে কমায় বাট অ্যাডিপোজ টিস্যুতে বাড়ায়, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং ইনসুলিন কিটোজেনেসিস কমায়, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন কমায়। সো এইগুলা বাড়ায়, এগুলা কমায়। সো কমাইগুলা কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই কমাইগুলা কিন্তু বাড়ায়ের সাথে দিয়ে দেয়। ঠিক আছে? মোট কথা আপনি অ্যানাবলিক হরমোন দিয়ে অনেক কিছু মনে রাখতে পারবেন, এক্সেপ্ট কিটোজেনেসিস। এই জেনেসিস কিন্তু একটা অ্যানাবলিজম, এই একটা জেনেসিস কিন্তু কমায়। ঠিক আছে? সো প্রোটিন ডিগ্রেডেশন এরা কমাবে, কারণ এরা সিনথেসিসের সাথে অ্যাসোসিয়েটেড। সো it will lead to protein synthesis and amino acid transport. So these are the metabolic action of insulin, very very important. Residency তে বহুবার এই টপিক থেকে কোশ্চেন আসে, পার্ট 1 বহুবার এই টপিক থেকে কোশ্চেন আসে। দেখেন কি সুন্দর প্যানক্রিয়াটিক বিটা সেল, দেখছেন কত সুন্দর প্যানক্রিয়াটিক বিটা সেল। এই বিটা সেল গুলাই আইলেটস অফ প্যানক্রিয়াসে থাকে, এবং এই বিটা সেল গুলা থেকেই আপনার ইনসুলিন রিলিজ হয়। ঠিক আছে? এইখানে দেখেন একটা খুব চমৎকার একটা প্রক্রিয়া দেয়া হয়েছে। হ্যাঁ, যেমন দেখেন গ্লুকোজ আমাদের বডিতে যখন গ্লুট ট্রান্সপোর্টারের মাধ্যমে আমাদের সেলে প্রবেশ করলো, এই গ্লুকোজ গ্লুকোকাইনেস এনজাইমের মাধ্যমে এনজাইমেটিক প্রক্রিয়া গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে চলে যায়। গ্লাইকোলাইসিস মানে কি, গ্লুকোজ ভেঙে এনার্জি তৈরি হবে। আমি একটু আগে বলছি এনার্জি এবং পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। সো এই যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের এনার্জি তৈরি করার কারখানা, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হলো। ঠিক আছে? কি তৈরি হলো? অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হলো। এই এটিপি কি করে? পটাশিয়াম চ্যানেলকে ক্লোজ করে দেয়।
এটিপি কি করে দেখেন, ইনহিবিট লেখাই আছে, এটিপি পটাশিয়াম চ্যানেলকে ক্লোজ, যখনই পটাশিয়াম চ্যানেলকে এটিপি যখনই পটাশিয়াম চ্যানেল ক্লোজ হবে, এটা কিন্তু নর্মাল সেলুলার মেকানিজম আমি বলছি। যখন আমরা গ্লুকোজ খাই, গ্লুকোজ খাওয়ার পরে কিভাবে ইনসুলিনটা সিক্রেশন হয় এই ছবির মাধ্যমে আপনি বুঝে নেন। সো গ্লুকোজ খাইলাম, এই যে এরকম এনার্জি জেনারেশন প্রক্রিয়া এটিপি তৈরি হলো, এই এটিপিটা পটাশিয়াম ক্লোজ করবে, যখনই পটাশিয়াম ক্লোজ হবে তখন সেলের ভিতরে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ক্যালসিয়াম ঢুকবে, ক্যালসিয়াম যখন ঢুকবে ইনসুলিন সিক্রেটরি ভেসিকল যেগুলো থাকে এই সেলের ভিতরে, এই সিক্রেটরি ভেসিকল থেকে ইনসুলিন রিলিজ হবে। সো এই ক্যালসিয়ামের কারণে কিন্তু ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম এন্ট্রির কারণে কিন্তু ইনসুলিন সিক্রেট হচ্ছে, এবং ইনসুলিন সিক্রেট প্রক্রিয়া কি হচ্ছে বলেন, পটাশিয়াম চ্যানেল ক্লোজ হইতে হবে। সো নর্মালি আমার গ্লুকোকাইনেস, এই যে গ্লুকোজ আমরা নর্মাল যখন খাবার দাবার খাই কিভাবে ইনসুলিন রিলিজ হয়, ইনসুলিন সিক্রেটের মেকানিজমটা বললাম। তেমনি আমরা সবাই পড়েছি যে সালফোনাইলুরিয়া, দিস ইজ ইনসুলিন সিক্রেটোকক, ঠিক কিনা? সালফোনাইলুরিয়া কি পড়েছি, ইনসুলিন সিক্রেটোকক। তো সালফোনাইলুরিয়া নর্মালি যদি এটিপি চ্যানেল পটাশিয়াম চ্যানেলকে ক্লোজ করে, ক্যালসিয়াম এন্ট্রি করে, ইনসুলিন রিলিজ করে, ইনসুলিন সিক্রেট করে, তাহলে সালফোনাইলুরিয়া একই কাহিনী করবে, পটাশিয়াম চ্যানেলকে ইনহিবিট করে কাজ করবে। এই জন্য সালফোনাইলুরিয়ার মেকানিজম সবসময় দেখবেন যে যদি পরীক্ষা আসে যে মেকানিজম অফ সালফোনাইলুরিয়া, তখন কিন্তু দেখবেন যে সালফোনাইলুরিয়া লিডস টু ক্লোজ দ্য পটাশিয়াম এটিপি চ্যানেল। ঠিক আছে, এই পটাশিয়াম এটিপি চ্যানেল যখনই ক্লোজ হবে তখন সেল মেমব্রেনটা ডিপোলারাইজ হয়ে ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। ক্লিয়ার? সেল মেমব্রেন ডিপোলারাইজ হয়ে কি হবে, ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে। ওকে, পরীক্ষা কিন্তু অনেক সময় আসে যে সালফোনাইলুরিয়ার পাশাপাশি, এখানে লেখা আছে দেখেন, সালফোনাইলুরিয়া অ্যাক্ট টু ক্লোজ দ্য পটাশিয়াম এটিপি চ্যানেল। প্রত্যেকটা অ্যান্টিডায়াবেটিক এজেন্টের, প্রত্যেকটা যতগুলো অ্যান্টিডায়াবেটিক এজেন্ট আছে, প্রত্যেকটা অ্যান্টিডায়াবেটিক এজেন্টের মেকানিজম পরীক্ষার জন্য জেনে যেতে হবে, একটা না একটা মেকানিজম আসবেই। তো সালফোনাইলুরিয়া অ্যাক্ট টু ক্লোজ দ্য পটাশিয়াম এটিপি চ্যানেল কজিং মেমব্রেন ডিপোলারাইজেশন, ক্যালসিয়াম ইনফ্লাক্স এন্ড ইনসুলিন সিক্রেশন। সেম নর্মাল যে সেলুলার মেকানিজম, সেম সালফোনাইলুরিয়াকে ট্রিগার করে। এছাড়াও ইনসুলিন সিক্রেটোকক, এই সালফোনাইলুরিয়া ছাড়া আরো কিছু ড্রাগ আছে, GLP-1 এন্ড GIP মাইমেটিক, যেগুলো বলে DPP-4 ইনহিবিটর, যেগুলোকে DPP-4 যে সিটাগ্লিপটিন, বিল্টাগ্লিপটিন, এর কিন্তু ইনসুলিন সিক্রেটোকক। এরাও কিন্তু দেখেন, আপনি এই যে দেখেন, এই যে GLP-1 ইনক্রেটিং অ্যাক্টিং ড্রাগস, এই GLP-1 গুলা কিন্তু এই যে ইনসুলিন সিক্রেটরি ভেসিকল থেকে ইনসুলিন রিলিজ করে। এখানে ওরা বলেছে যে GLP-1 এন্ড GIP, that is their dipeptidase 4 inhibitor, or acts as direct on the GLP-1 receptor, that is GLP-1 receptor agonist. এবং both of these drug or groups, that is sulfonylurea and GLP-1 and GIP, act to augment insulin secretion, ঠিক আছে, but only following an initial stimulus to insulin secretion through closure of the potassium ATP channel. Okay, সো এইখানে এই আমরা দেখলাম যে কিভাবে ইনসুলিন সিক্রেট হয়, মেকানিজম গুলা কি কি, এবং ইনসুলিন সিক্রেটোকক ড্রাগ গুলা কি কি। ঠিক আছে, এবং এইখানে দেখেন আরো কিছু জিনের নাম আছে, HNF1 আলফা, HNF4 আলফা, HNF1 বিটা, যেই জিনগুলো যদি মিউটেশন হয়ে যায় 24 বছর বয়সের আগেই আপনার ডায়াবেটিস ম্যানিফেস্ট করবে। এটাকে বলা হয় ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস। কি বলা হয়? ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস। সো দ্য প্রাইমারি জিনস ফর গ্লুকোজ মেটাবলিজম এন্ড ইনসুলিন সিক্রেশন, এই প্রসেসে কি কি জিন ইনভলভ? একটা হচ্ছে গ্লুকোকাইনেস, অ্যানাদার জিন হচ্ছে HNF1 আলফা, HNF4 আলফা, HNF1 বিটা, HNF4 বিটা। ঠিক আছে, এই জিনগুলো আমাকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। ওকে, সো মোটামুটি এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। এখানে মেটাবলিক অ্যাকশন অফ ইনসুলিন এবং ইনসুলিন সিক্রেশন কিভাবে হয় আমরা একটু দেখে নিলাম। এখান থেকে কিন্তু পরীক্ষার যে কোনো সময় কোশ্চেন থাকতে পারে। ওকে, নাও লেটস গো টু দ্য নেক্সট পেজ। এইখানে দেখেন ইনক্রেটিন ইফেক্ট, ওরা বলেছে ইনক্রেটিন ইফেক্ট ওরা কি বলেছে আমরা সবাই মোরলেস জানি, আমরা সামনে পড়বো ড্রাগে, এখানে প্রিলিমিনারি কথাবার্তা সব। ইনসুলিন বলেছে দেখেন, যখন আপনি ওরাল গ্লুকোজ নেন, মুখে যখন গ্লুকোজ নেন, আফটার টেকিং ওরাল গ্লুকোজ, ইনসুলিন রিলিজ হচ্ছে শার্পলি, অনেক বেশি, আর আইভি গ্লুকোজ নিলে কত কম, ঠিক কিনা? সো দেখেন এটা হচ্ছে অ্যাকিউট ফেজ। দেখেন, the incretin effect describes the observation that insulin secretion is greater when glucose is given by mouth than when glucose is administered in IV to achieve the same rise in blood glucose concentration. So আপনি যখন ওরাল গ্লুকোজ নেবেন তখন ইনসুলিন সিক্রেশনটা অনেক বেশি হয়, গ্রেটার হয়। এটাই হচ্ছে ইনক্রেটিন ইফেক্ট রাদার দেন আইভি। আইভিতে দেখছেন কত নিচে, কিন্তু গ্লুকোজ কনসেন্ট্রেশন কিন্তু সেম রাইজ অ্যাচিভমেন্ট হয়। ক্লিয়ার?
এই কথাগুলাই দেখবেন এখানে পাবেন, এই যে a good example of the potentiation of insulin release is seen with secretion of two gut peptides following ingestion of food. আমরা যখনই খাবার খাই তখনই কিন্তু দুইটা হরমোন রিলিজ হয় আমাদের গাট থেকে, একটা হচ্ছে GLP-1 আর হচ্ছে GIP। ঠিক আছে, GLP-1 একটু বুঝে নিয়েন, কিন্তু GLP-1 এন্ড GIP কোন জায়গা থেকে রিলিজ হয়? আমাদের গাটার এল সেল এবং কে সেল থেকে। তাহলে GLP-1 রিলিজ হয় এল সেল থেকে, আর GIP রিলিজ হয় কে সেল থেকে যখনই আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর পর। এবং এরা অ্যাক্ট ভায়া রিসেপ্টর অন দ্য প্যানক্রিয়াটিক বিটা সেলস টু অগমেন্ট ইনসুলিন সিক্রেশন। আমরা এর আগের পেজে এই প্রসেসটা দেখে এসেছি, ঠিক কিনা? এই যে GLP-1 এরা বিটা সেলের উপর কাজ করে ইনসুলিন সিক্রেট করে। এই যে এই টোটাল সেলুলার মেকানিজম, এটা কোত্থেকে, এটা কোন সেলের? এই যে দেখেন, এটা কিন্তু এই যে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে একটা সেকশন নিয়ে কিভাবে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হয়, আমরা গ্লুকোজ নেওয়ার পরে এই মেকানিজমটা কিন্তু আমি এতক্ষণ ডিসক্রাইব করেছি। ক্লিয়ার? সো এইখানে GLP-1 এবং GIP-1 আমরা যখনই খাবার খাই আমাদের গাট থেকে এই দুইটা হরমোন রিলিজ হয়। এই দুইটা হরমোন কিন্তু প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ করে। মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট হয়, ডায়াবেটিক পেশেন্টের ডাইপেপটিডাল যে 4 এনজাইমটার, যে একটু আগে আমরা বললাম যে DPP-4 ইনহিবিটর, GLP-1 এন্ড GIP-1, যেখানে যে এনজাইমের নামটা বললাম ডাইপেপটিডাল পেপটাইডেজ, এই এনজাইমটা ডায়াবেটিস পেশেন্টদের খুবই হাইপার অ্যাক্টিভ থাকে এবং এরা এই GLP-1 এবং GIP কে ভেঙে দেয়। এই জন্যই কিন্তু DPP-4 ইনহিবিটর ড্রাগ বাজারে এসছে, কি সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন। এরা কিন্তু এই এনজাইমটাকে ইনহিবিট করে যেন GLP-1 GIP ভালো কাজ করতে পারে, ইনসুলিন সিক্রেট করতে পারে, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। ক্লিয়ার? সো পরীক্ষা যদি আসে যে সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন এরা কি ইনসুলিন সিক্রেটবক, হাউ? বিকজ দে ইনহিবিট ডাইপেপটিডাল পেপটাইডেজ 4। এই এনজাইমটাকে ইনহিবিট করার মাধ্যমে তারা GLP-1 এন্ড GIP কে বাঁচায় রাখে, আর GLP-1 GIP যত বাঁচবে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে তত ইনসুলিন রিলিজ হবে। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, ঠিক আছে? নাও লেটস সি। সো আমরা এখানে ইনক্রেটিন ইফেক্ট এখানে দেখলাম, এখানে সেম জিনিস এখানে বলেছে। এই যে ইনক্রেটিন ইফেক্ট আমি আপনাদের পিকচারে যা দেখিয়েছি এখানে তাই কিন্তু ওরা বলেছে যে হোয়াট ইজ ইনক্রেটিন ইফেক্ট। ঠিক আছে, এই যে দিছে, এটা হচ্ছে ইনক্রেটিন ইফেক্ট, এখানে নতুন করে কিছু নাই। ওকে, আচ্ছা আমরা একটু এখানে একটা ছবি দেখি। দেখেন, প্রসেসিং অফ প্রো ইনসুলিন টু ইনসুলিন এন্ড সি পেপটাইড। আমরা জানি ইনসুলিন আমাদের বডিতে কিভাবে থাকে? প্রো ইনসুলিন রূপে থাকে, তাই না? প্রো ইনসুলিন রূপে থাকে না, বলেন? এই প্রো ইনসুলিনের মধ্যে দুইটা অংশ, একটা এইটুকু হচ্ছে ইনসুলিন আর এটা হচ্ছে সি পেপটাইড। এটা হচ্ছে সি পেপটাইড, মেজর কানেক্টিং পেপটাইড, ঠিক না? সো একটা পেশেন্টের আপনি একদম ঠান্ডা মাথায় চিন্তা করেন, এইগুলা কিন্তু পরীক্ষায় একদম বেসিক দুই একটা কথাবার্তা আসে, ডাইরেক্ট লাইন টু লাইন আসে। যেই পেশেন্টের অ্যাবসলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, দ্যাট মিন্স টাইপ 1 ডায়াবেটিস, তার কি সি পেপটাইড থাকবে? তাহলে তার সি পেপটাইড কম পাবেন। আর যে পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস, তাতে ইনসুলিন রিলিজ হবে, তো তার যে ইনসুলিন রিলিজ হবে, এই ইনসুলিনটা আসবে কোথা থেকে? প্রো ইনসুলিন থেকে। এই প্রো ইনসুলিন দুটো ভাগে ভাগ হয়, প্রো ইনসুলিন এন্ড সি পেপটাইড, মানে ইনসুলিন এন্ড সি পেপটাইড। তো ইনসুলিন আসতেছে, সি পেপটাইড আসছে, কিন্তু ইনসুলিন জায়গা মতো কাজ করতে পারতেছে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স। সো টাইপ 2 ডায়াবেটিসে সি পেপটাইড লেভেল বেশি থাকে, বাট টাইপ 1 ডায়াবেটিসে সি পেপটাইড লেভেল কমে যায়। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে। এবং আমরা কিন্তু গত ক্লাসে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়ার মধ্যে কিছু কজ দেখেছি, যে ইনসুলিনও বেশি, সি পেপটাইডও বেশি। What are the causes? ইনসুলিন বেশি, সি পেপটাইড কম, দুইটাই কম। কজগুলো গত ক্লাসে পড়েছি না, ওইটা যাতে ভুল না হয়। ওকে, ওই চার্টটা, স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়ার চার্টটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আমরা সি পেপটাইড এই যে কোথা থেকে আসে দেখলাম, এবং এই সি পেপটাইড কিন্তু আপনার এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেটরি ক্যাপাসিটি ইন্ডিকেট করে। অ্যাকচুয়াল এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেটরি ক্যাপাসিটি সি পেপটাইড আপনি মেজার করলে বুঝে যাবেন, কারণ ইনসুলিন আসে বাইন্ডিং করা থাকে সি পেপটাইডের সাথে। সো পরীক্ষা যদি আসে যে মেজারমেন্ট অফ হোয়াট সি পেপটাইড ক্যান বি ইউজড টু অ্যাসেস এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেটরি ক্যাপাসিটি। ক্লিয়ার? এটা এবং পরীক্ষা একবার আসছিল পার্ট 1 এ। ওকে, আচ্ছা আচ্ছা নেক্সট আমরা এখানে তেমন কিছু লাগবে না পরীক্ষার জন্য। এইখানে আমরা একটু দেখি যে আফটার ইনজেকশন অফ এ মিল কন্টেনিং কার্বোহাইড্রেট, নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলস আর মেইনটেইন বাই। আমরা যখন
আপনি আমি যখন কার্বোহাইড্রেট খাই তখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে মেনটেন হয় এটা আমাদেরকে জানতে হবে। তাহলে একটা হচ্ছে সাপ্রেশন অফ হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন। আমরা মনে করেন ভাত খেলাম বা আলু খেলাম বা আমরা ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, তাহলে খাওয়ার পরে হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন, নর্মাল ব্লাড গ্লুকোজ কিভাবে মেনটেন হচ্ছে, হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন একটু সাপ্রেস হবে। স্টিমুলেশন, এই যে আমরা খাইলাম এটা তো গ্লুকোজে কনভার্ট, বা কার্বোহাইড্রেট খেলাম প্রচুর গ্লুকোজ খেলাম, স্টিমুলেশন অফ হেপাটিক গ্লুকোজ আপটেক and stimulation of glucose uptake by peripheral tissues. ঠিক আছে, এবং the postprandial rise in portal vein insulin and glucose together with a fall in post-portal glucagon concentration suppress hepatic glucose production and results in net hepatic glucose uptake. ক্লিয়ার? এইখানে কিন্তু খুব চমৎকার একটা কথা লিখছে। আমরা যখনই খাবার খাই তখন কিন্তু খাবারের পর বললাম না, এই যে ইনসুলিন, আমরা গ্লুকোজ খাইলেই তো ইনসুলিন রিলিজ হবে, ঠিক কিনা? ওই যে সেলুলার মেকানিজমটা দেখালাম। The postprandial rise in portal vein insulin and glucose, এই দুইটাই together with the fall in portal glucagon concentration, পাশাপাশি এইটা কিন্তু অনেকে আপনারা ভুল করেন যে পাশাপাশি কিন্তু পোর্টাল গ্লুকাগন কনসেন্ট্রেশনটা ফল করে, ঠিক আছে? এই তিনটার কম্বিনেশনে সাপ্রেস হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন, এই যে হেপাটিক গ্লুকোজ যে প্রোডাকশন সাপ্রেস হচ্ছে এটা কিভাবে হচ্ছে এখানে লেখা, and result in net hepatic glucose uptake. Okay, this is resulting in net hepatic glucose uptake. সর্ষের মধ্যে ভূত, ঠিক আছে? Okay, so depending on the size of the carbohydrate load, around 1/4 to 1/3 of ingested glucose is taken up in the liver. কতটুকু? 1/4 অথবা 1/3 লিভার দ্বারা নেয়। এছাড়াও আর কোন কোন জায়গায় যে লিভার ছাড়া ইনসুলিন স্টিমুলেট গ্লুকোজ আপটেক ইন স্কেলেটাল মাসল এন্ড ফ্যাট, এই যে GLUT4, এটা আমি আপনাদের এই মেটাবলিক অ্যাকশনই বলেছি এবং এটা পার্ট হয়ে আসছে যে ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন মেডিয়েটেড গ্লুকোজ আপটেক কোন ট্রান্সপোর্টারের মাধ্যমে হয়? GLUT4। কোন কোন টিস্যুতে? স্কেলেটাল মাসল এন্ড ফ্যাট। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই পার্টনের যে একটা জায়গা, কোশ্চেনের জায়গা হচ্ছে এখানটা। ওকে, আচ্ছা, পরের পেজে এই মেকানিজম দরকার নেই, আমাদের চলে আসেন এগুলো পরবর্তীতে বড় হলে, মানে ফেজ 1 এ, যে ফেজ এ তে যখন দিবেন বা ফেজ বি যখন ফাইনাল পর্যায়ে যখন যাবেন তখন একটু দেখতে হবে। আচ্ছা, ইউরিনে গ্লুকোজ পাওয়া যায়, যেটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া বা রেনাল গ্লাইকোসুরিয়া। কখন? যখন রেনাল থ্রেশহোল্ড কমে যায়, তাই তো? তাহলে দেখেন দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট কজ অফ গ্লাইকোসুরিয়া, এই জায়গাটা একটু আপনাদেরকে দেখে যেতে হবে। দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট কজ অফ গ্লাইকোসুরিয়া ইজ এ লো রেনাল থ্রেশহোল্ড which is common during pregnancy. তাহলে একটা প্রেগনেন্ট লেডির রেনাল থ্রেশহোল্ড কমে যায়, জন্য ইজিলি গ্লুকোজ ইউরিনে পাওয়া যায়, এটাকে রেনাল গ্লাইকোসুরিয়া, নরমাল ফিজিওলজিক্যাল রেনাল গ্লাইকোসুরিয়া বলবো। and young people অনেক সময় পাওয়া যায়। the resulting in renal glycosuria is that this is a benign condition unrelated to diabetes. So this is a benign condition which is unrelated to diabetes. এবং another disadvantage is that some drugs such as, এই যে তিনটা ড্রাগ, এখানে তিনটা ড্রাগ দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা ড্রাগ কিন্তু পরীক্ষার জন্য লাগবে। যে another disadvantages is that কিছু ড্রাগ যেমন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, লেভোডোপা, স্যালিসাইলেট may interfere with urine glucose test. তাহলে কি কি ড্রাগ বললাম? যে another disadvantage হচ্ছে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, লেভোডোপা, স্যালিসাইলেট, এই তিনটা ড্রাগ। বিটা ল্যাকটাম, আবারও বলি, বিটা ল্যাকটাম, লেভোডোপা, স্যালিসাইলেট, এরা ইউরিন গ্লুকোজ টেস্টের সাথে ইন্টারফেয়ার করতে পারে। ক্লিয়ার? যদি কোনো পাশাপাশি কোনো পেশেন্ট বিটা ল্যাকটাম ড্রাগ নিচ্ছে, লেভোডোপা নিচ্ছে, স্যালিসাইলেট নিচ্ছে, তাহলে আপনি ইউরিনে যদি গ্লুকোজ পান, ওইটাকে আপনি প্যাথোলজি ধরা যাবে না, এটা এই ড্রাগের কারণে হতে পারে, এটা হচ্ছে সিগনিফাই করে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পেজে চলে আসেন, পেজ নাম্বার 726-এ চলে আসেন। এখানে দুই একটা চমৎকার কথা জানতে হবে আপনাকে। আমরা মূলত পরীক্ষায় এই বক্সটা থেকে কোশ্চেন আসে, আমরা কিভাবে ডায়াবেটিস ডায়াগনোসিস করব। এখানে দেখেন যে গ্লুকোজ কনসেন্ট্রেশন আর লোয়ার ইন ভেনাস দেন আর্টেরিয়াল অর ক্যাপিলারি ব্লাড। ঠিক আছে, তাহলে আমরা যে মাঝে মাঝে এই যে প্রিক করে অনেক সময় আমরা 6.23 দেখে আমরা ভরকে যে হায় হায় আমার মনে প্রি ডায়াবেটিস আছে, না, এটা কিন্তু বিশ্বাস করা যাবে না। সো ক্যাপিলারি ফিঙ্গার প্রিক ব্লাড এবং আর্টেরিয়াল ব্লাডে গ্লুকোজ কনসেন্ট্রেশন তুলনামূলক বেশি, বাট ভেনাস ব্লাড যেটা আপনি ল্যাবে গিয়ে দিচ্ছেন ওইটাই অ্যাকচুয়াল। সো গ্লুকোজ কনসেন্ট্রেশন লোয়ার ইন ভেনাস দেন আর্টেরিয়াল অর ক্যাপিলারি অর ফিঙ্গার প্রিক ব্লাড। তাহলে হোল ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন আর লোয়ার দেন প্লাজমা কনসেন্ট্রেশন বিকজ রেড ব্লাড সেল কন্টেইন রিলেটিভলি লিটল গ্লুকোজ। দেখছেন কত সুন্দর সুন্দর কথা লিখে দিয়েছে। টোটাল ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন আর লোয়ার দেন প্লাজমা কনসেন্ট্রেশন, কারণ কি রেড ব্লাড সেলে অল্প গ্লুকোজ থাকে।
ভেনাস প্লাজমা ভ্যালুস আর ইউজুয়ালি দ্য মোস্ট রিলায়েবল ফর ডায়াগনস্টিক পারপোজ। তাহলে আমরা ভেনাস গ্লুকোজ টেস্টটাই ল্যাবে যেটা করি এটি হচ্ছে সবচেয়ে রিলায়েবল। পরীক্ষা যদি আসে হুইচ আপনার হচ্ছে ব্লাড ইজ মোর অ্যাকুরেট ফর গ্লুকোজ কনসেন্ট্রেশন মেজারমেন্ট, তখন আপনাকে বলতে হবে ভেনাস প্লাজমা ব্লাড। ওকে, ভেনাস প্লাজমা। ওকে, ভেনাস প্লাজমা। ওকে, ভেনাস প্লাজমা ভ্যালুস। Now let's see how can you diagnose a diabetes and pre-diabetes. আমাদের প্রত্যেকটা ডক্টর আমরা যদি এমবিবিএস পাস করে থাকি, এটা যদি না জানি, এটা যদি না পারি, দিস ইজ এ মেজর ক্রাইম। তাহলে আমার মনে হয় যে এমবিবিএস পাস করানোই উচিত হয়নি। যে আপনি কিভাবে ডায়াবেটিস ডায়াগনোসিস করবেন, আপনি বুঝবেন কিভাবে যে আপনার বা আমার বা আমার আত্মীয় স্বজন, আমি টেস্টের রিপোর্ট নিয়ে এসে দেখে আমি কিভাবে বলে দিব যে ইয়েস দিস ইজ এ কেস অফ ডায়াবেটিস। তাহলে আমাকে তিনটা জিনিস আমাকে জানতে হবে, তিনটা রিডিং। একটা হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল, একটা হচ্ছে 2 আওয়ার্স অথবা র্যান্ডম অথবা 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজের লেভেল জানতে হবে, এবং হিমোগ্লোবিন A1C দেখতে পারেন যেটা প্রিভিয়াস 3rd মান্থ, কারণ আমরা জানি আরবিসি আয়ুষ্কাল 3 মাস, প্রিভিয়াস 3rd মান্থ আপনার হচ্ছে ইন্ডিকেট করবে এভারেজ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন প্রিভিয়াস 3 মান্থে। ওকে, সো কোনো পেশেন্টের আপনি যদি মনে করেন আপনার কাছে আসলো, একটু ভালো করে শুনে নিন, যদি আপনি কোনো পেশেন্ট পান এরকম যে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 8.2, রিমেম্বার কত, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 8.2, 2 আওয়ার্স পাইলেন 11.5, তাহলে আপনি কি বলে দিবেন যে তার ডায়াবেটিস আছে কি নাই? আপনি বলে দিবেন হ্যাঁ আপনার ডায়াবেটিস। তাহলে আপনাকে বলতে হবে যে আপনাকে সার্চ করতে হবে যে ডায়াবেটিসের সাইন সিমটম আছে কিনা। আপনারা সবাই জানেন যে হোয়াট আর দ্য সাইন সিমটম অফ ডায়াবেটিস। তাহলে যদি পেশেন্টের ডায়াবেটিসের সাইন সিমটম থাকে, মানে পেশেন্ট সিমটোমেটিক হয়, তাহলে সিঙ্গেল টেস্ট ইজ এনাফ টু ডায়াগনোস এ কেস অফ ডায়াবেটিস। আর যদি পেশেন্টের কোনো সাইন সিমটম নেই, আপনি প্রথমে এরকম নর্মাল রেঞ্জের চেয়ে বেশি পাচ্ছেন ভ্যালুস, তাহলে আপনাকে আরেকবার রিপিট টেস্ট করতে হবে। সো ইন অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট 2 ডায়াগনস্টিক টেস্ট আর রিকোয়ার্ড টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, টু কনফার্ম ডায়াবেটিস। ওকে, ক্লিয়ার? এটাই হচ্ছে। তাহলে ফাস্টিং কতর উপরে গেলে 7.0 অথবা 7.0 উপরে অথবা 7, 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ বা ওজিটিটি টেস্ট 11.1 বা তার বেশি গেলে, আমরা যদি সিমটোমেটিক পেশেন্টে সিঙ্গেল ভ্যালুস ইজ এনাফ টু ডায়াগনোস, এন্ড অ্যাসিমটোমেটিক পেশেন্টে 2বার টেস্ট করতে হবে। এই কথাটাই কিন্তু আপনাকে পরীক্ষার হলে অ্যাসেস করা হয়। এবং হিমোগ্লোবিন A1C যদি 6.5% এর উপরে হয় অথবা 48 মিলিমোল পার মোলের উপরে থাকে, তাহলে আপনি বলতে পারবেন অ্যাসিমটোমেটিক কেসে 2বার যদি এরকম পান ডায়াবেটিস, আর সিমটোমেটিক কেসে 1বার পাইলে ডায়াবেটিস। সো এই হচ্ছে আমার ডায়াবেটিস। আমি পুরোটুকু একদমই এখানে একটা কথা বাদ দিইনি যে এখানে অ্যাসিমটোমেটিক পেশেন্টের 2বার দরকার, সিমটোমেটিক পেশেন্টের 1বার, এই সব কথাই লেখা আছে এবং এখান থেকে পার্টন কিন্তু কোশ্চেন হয়। নাও আপনি কিভাবে বুঝবেন প্রি ডায়াবেটিস? আপনাকে আগে ডায়াবেটিস ডায়াগনোসিস করা শিখতে হবে। প্রি ডায়াবেটিস কখন বলবেন? প্রি ডায়াবেটিসের কতগুলো টার্ম আছে। একটা হচ্ছে ইমপেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর একটা হচ্ছে আইজিটি, ইমপেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আইজিটি ডায়াগনোস করতে হলে দুইটা ভ্যালুর দিকে তাকাতে হবে। আর আইএফজি, ইমপেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আপনি যেহেতু নামের সাথেই বলা আছে ইমপেয়ার্ড ফাস্টিং, এখানে আপনার আমার 2 আওয়ার্স দেখার কোনো প্রয়োজন নেই। সো কোনো পেশেন্ট যদি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 6.1 উপরে 6.1 উপরে এবং 7 নিচে থাকে, মানে এই রেঞ্জে ইন বিটুইন 6.1 থেকে 7 এর মধ্যে থাকে, আপনি বলে দিতে পারবেন ফাস্টিং, ইমপেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। ইমপেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ যদি তার 2 আওয়ার্স বা আপনার হচ্ছে ওজিডিটি নর্মাল থাকে। এখন একটা পেশেন্টের মনে করেন আপনি পাইলেন 6.8, কত পাইলেন? 6.8। আবার 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ করে দেখলেন 8.9, তাইলে আপনি কি বলবেন? তাহলে কি আপনি আইএফজি বলবেন না আইজিটি বলবেন? তখন আপনাকে বলতে হবে আইজিটি। কারণ কি, আইজিটি ডায়াগনোস করতে হলে ফাস্টিং 7-এর নিচে যে কোনো ভ্যালু, এটা হতে পারে 3.5, 4.5, 5.5, 6.5, 6.1, যে কোনো ভ্যালু 7-এর নিচে, বাট 2 আওয়ার 7.8 থেকে 11.1 এর মধ্যে হতে হবে। ক্লিয়ার? যদি 2 আওয়ার 7.8 থেকে 11.1 এই রেঞ্জের ভিতরে থাকে, যেমন আমি 8.2 বললাম, আর যদি ফাস্টিং 7-এর নিচে থাকে, তাহলে আমাকে এটা বলবো আইজিটি। আর যদি এরকম হয় 2 আওয়ার্স আপনি ব্লাড গ্লুকোজ দেখলেন 4.5, 2 আওয়ার্স বা 5.3, 2 আওয়ার্স 2 ঘন্টা পরে 5.3, বাট আপনি ফাস্টিং করে দেখলেন 6.3,
তাহলে এটা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, কারণ 2 আওয়ার তার 7.8 11.1 এই রেঞ্জের মধ্যে পড়ে নেই। 2 আওয়ার যদি 7.8 11.1 এই রেঞ্জের মধ্যে পড়ে যায়, 2 আওয়ার যদি এই রেঞ্জের মধ্যে পড়ে যায়, আর যদি ফাস্টিং সাথে নিচে থাকে, এটা হচ্ছে আইজিটি। আর যদি 2 আওয়ার্স এই রেঞ্জের মধ্যে না থাকে, মানে 7.8 এর নিচে এবং ফাস্টিং 6.1 থেকে 7 এর মধ্যে, তখন আমরা বলবো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। বুঝে নিয়েন কথা, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার শুনি হিমোগ্লোবিন A1C দিয়ে কিভাবে আমরা প্রি ডায়াবেটিস বুঝতে পারি। নাইস গাইডলাইন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্সি, নাইস গাইডলাইন ইন ইউকে, ওরা রিকমেন্ড করেছে যে হিমোগ্লোবিন A1C যদি 42 থেকে 47 এর মধ্যে থাকে, তাহলে দিস ইন্ডিকেট প্রি ডায়াবেটিস। তাহলে হিমোগ্লোবিন A1C যদি 42 থেকে 47 এর মধ্যে থাকে, তখন এটাকে প্রি ডায়াবেটিস বলা যাবে। ক্লিয়ার? ওকে, এইটাই মনে রাখেন। নিচের টুকু আপনারা রিডিং করেন, এখানে কিছু লেখা আছে কিন্তু এটা পরীক্ষা আসে না, পরীক্ষা এইটুকুর মধ্যেই চলে আসে। এখন আসেন আপনি কিভাবে ওজিডিটি টেস্ট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, যেই দিন ওজিডিটি টেস্ট করবেন পেশেন্টকে কিছু প্রিপারেশন নিতে বলা হয়, এবং পেশেন্টকে বলা হয় যে আপনি যেই দিন টেস্ট করবেন তার আগের 3 দিন আপনার নর্মাল খাওয়া দাওয়া চালাবেন, কোনো কার্বোহাইড্রেট মিস করবেন না, মানে এই টেস্ট করার জন্য কার্বোহাইড্রেট বাদ দিয়ে দিবেন, এরকম করা যাবে না। এবং যেদিন টেস্ট করাবেন সকালে, তার আগে অ্যাটলিস্ট 8 ঘন্টা না খেয়ে থাকতে হবে। টেস্ট করাতে আসার সময়, আসার পরে আপনি তাকে 30 মিনিট বিশ্রামে রাখবেন, এবং টেস্ট করানোর সময় তাকে কুল রাখতে হবে, সিটেড রাখতে হবে, এবং কোনো স্মোকিং করা যাবে না। এগুলো হচ্ছে প্রিপারেশন। তারপর আপনি আপনার প্লাজমা গ্লুকোজ নেন বিফোর এন্ড 2 আওয়ার্স আফটার 75 গ্রাম ওরাল গ্লুকোজ ড্রিঙ্ক। ঠিক আছে, নর্মালি নেন খালি পেটে, আবার 2 ঘন্টা পরে খাওয়াই নেন। তারপরে আপনি সেম ওজিডিটি করে যদি 11.1 এর বেশি পান, তাহলে আপনি বলে দিবেন যে দিস ইজ সিম্পটম থাকলে দিস ইজ কনফার্ম ডায়াবেটিস, দিস ইজ কনফার্ম ডায়াবেটিস মেলাইটাস। ক্লিয়ার? এই হচ্ছে আমার মোটামুটি আমরা কিভাবে ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখলাম। খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো ভুল করা যাবে না। আচ্ছা, এইখানে নতুন একটা টার্ম আছে ইন্টারস্টিশিয়াল গ্লুকোজ, যদিও এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই, কিন্তু দিতেও পারে। এটা কিন্তু একটা নিউ অ্যাপ্রোচ। ইন্টারস্টিশিয়াল, অনেকে হয়তো শুনেছেন কিনা আমি জানি না, ইন্টারস্টিশিয়াল গ্লুকোজ, this is a relatively new approach. কিসের নিউ অ্যাপ্রোচ? টু মেজার প্লাজমা গ্লুকোজ লেভেল বা গ্লুকোজ লেভেল ইন ডায়াবেটিস is through the use of interstitial continuous glucose monitoring, CGM, continuous glucose monitoring. এটাতে কি করা হয়, আপনার স্কিনের নিচে একটা সেন্সর ঢুকাই দেওয়া হয়, ছোট্ট ক্ষুদ্র একটা টিনি সেন্সর আন্ডার দি স্কিনে প্লেসড করে দেওয়া হয় টু চেক গ্লুকোজ লেভেল ইন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের গ্লুকোজ লেভেলটা চেক করার জন্য, এবং এই সেন্সর 2 সপ্তাহ পর্যন্ত আপনার এখানে স্টে করতে পারে বিফোর বিং রিপ্লেস করার আগ পর্যন্ত, এবং প্রোভাইড রিয়েল টাইম মেজারমেন্ট অফ গ্লুকোজ লেভেল এভরি 1 to 5 মিনিটস। এবং এই সেন্সরের মাধ্যমে আপনি প্রতি 1 থেকে 5 মিনিটে আপনার ইন্টারস্টিশিয়াল গ্লুকোজ লেভেলটা আপনি দেখতে পাবেন বা অ্যাসেস করতে পারবেন। সো এটা হচ্ছে মোর অ্যাকুরেসি। ঠিক আছে, সো সিজিএম প্রোভাইডস ইউজফুল ইনফরমেশন অন ডেইলি গ্লুকোজ প্রোফাইল, ইন পার্টিকুলার নাইট টাইম গ্লুকোজ লেভেল। অনেক সময় অনেক পেশেন্ট রাতের বেলা হাইপোগ্লাইসেমিক, স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিক হয়ে যেতে পারে, এই জন্য এদের ক্ষেত্রে এই সিজিএম মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং মেথড ফ্রম ইন্টারস্টিশিয়াল গ্লুকোজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং ইন এডিশন একটা অ্যালার্মও সেট করা থাকে। অ্যালার্মস ক্যান বি ইনকর্পোরেটেড ইনটু দ্য সিজিএম ডিভাইস টু ওয়ার্ন ইন্ডিভিজুয়ালস অ্যাবাউট হাইপোগ্লাইসেমিক। পেশেন্ট যদি হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, এমনকি অ্যালার্মও দিবে। সো এটা একটা নতুন টপিক, পার্ট 1 এখনো আসেনি, আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, নাও লেটস সি ইউরিন এন্ড ব্লাড কিটোন। নরমালি কি কোনো পেশেন্টের আপনার আমার কিটোন পাওয়া যেতে পারে, ইউরিনে পাওয়া যেতে পারে। সো কিটোনিউরিয়া may be found in normal people who have been fasting or exercising, keto diet যেটাকে বলে আর কি, strenuously for long periods, vomiting repeatedly, or eating a diet high fat and low in carbohydrate. তাহলে কেউ যদি হাই ফ্যাট লো কার্ব ফুড খায়, সেক্ষেত্রে ইউরিনে নরমালি কিটোন পাওয়া যেতে পারে। সো কিটোনিউরিয়া is therefore not pathognomonic of diabetes, but it is if it is associated with glycosuria, যদি কিটোনের সাথে ইউরিন দিয়ে গ্লুকোজও যায়, the diagnosis of diabetes is highly likely. এইটুক বলার জন্যই আমি আপনাদেরকে এখানে একটু মার্কিং করলাম। ক্লিয়ার? নরমালি কিটোনিউরিয়া যাইতেই পারে, বাট কিটোনের সাথে যদি ইউরিন দিয়ে গ্লুকোজও যায়, সেই ক্ষেত্রে আপনার মনে হয় একটু সন্দেহ লাগবে। আচ্ছা, গ্লাইকেটেড হিমোগ্লোবিনে যাওয়ার আগে আমরা একটু এখানে দেখি যে বক্স নাম্বার 20.4, ইন্টারপ্রিটেশন অফ ক্যাপিলারি ব্লাড কিটোন মেজারমেন্ট। আপনি কিভাবে ক্যাপিলারি ব্লাড কিটোন ইন্টারপ্রেট করতে পারেন। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন অফ ক্যাপিলারি ব্লাড কিটোন। যদি আপনি ব্লাড কিটোন লেস দেন 0.6 এর নিচে পান, তাহলে দিস ইজ নরমাল, কোনো অ্যাকশন দরকার নেই।
যদি 0.6 থেকে 1.5 এর মধ্যে পান তাহলে সাজেস্ট মেটাবলিক কন্ট্রোল মেবি ডিটেরিওরেটিং, মেটাবলিক কন্ট্রোল একটু ডিটেরিওরেট করতেছে এবং পেশেন্টকে মনিটরিং এ রাখা উচিত। 1.5 থেকে 3 এর মধ্যে থাকলে, সাথে যদি ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন 10 এর বেশি থাকে, তাহলে আপনাকে এটা ধরতে হবে যে মাইট বি এ কেস অফ ডায়াবেটিক কিটোসিস। আর 3 এর বেশি থাকলে কোনো কথাই নেই, সিভিয়ার কিটোসিস, সাথে যদি ডায়াবেটিস ব্লাড গ্লুকোজ 10 এর উপরে থাকে। সো এই সকল পেশেন্টের আর্জেন্ট মেডিকেল হেল্প লাগবে। ঠিক আছে, এটি হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা একটু হিমোগ্লোবিন A1C, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা আপনাকে ভালোভাবে পরীক্ষার হলে পারতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি যে টপিকসে পড়বো এইটাতে এখানে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে যেটা অন্য কোথাও তেমন একটা ভালো পাওয়া যায় না। হ্যাঁ, সো গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, আমরা এই টপিকসটা আপনারা ডেভিডসনে নোট করে নেবেন, ছোট চিরকুটের মাধ্যমে আঠা আঠা লাগিয়ে নেবেন, খুবই ইম্পর্টেন্ট যে আমরা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কখন বলবো বা কি জিনিস। সো দিস ইজ মোস্ট ওয়াইডলি ইউজড মেজার অফ লং টার্ম গ্লাইসেমিক কন্ট্রোল। আমরা বলেছি যে আরবিসি আয়ুষ্কাল কতদিন? 3 মাস। সো লাস্ট প্রিভিয়াস 3 মাসের আপনার একটা অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন কিন্তু গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন দ্বারা মেজার করা হয়। এই জন্য বলা হয়েছে দিস মেজার লং টার্ম গ্লাইসেমিক কন্ট্রোল ইন ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট। এবং হিমোগ্লোবিন A1C is produced by the glycosylation of hemoglobin at a rate proportional to the glucose concentration. তাহলে যত বেশি গ্লুকোজ কনসেন্ট্রেশন তত বেশি গ্লাইকোসাইলেশন হবে হিমোগ্লোবিন। ওকে, সো আরবিসি আয়ুষ্কাল, লাইফ স্প্যান এবং এভারেজ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, এই দুইটা জিনিসের উপর কিন্তু গ্লাইকোসাইলেট আপনার হিমোগ্লোবিন A1C মানটা ডিপেন্ড করে। আপনি এই যে আমি এখন যে বক্সটা দেখাবো, এই বক্সটা কিন্তু ডেভিডসনের নাই, কিন্তু এটা পরীক্ষায় স্যারদের খুবই পছন্দ। The number of conditions can interfere with accurate hemoglobin A1C concentration. বিভিন্ন কনসেন্ট্রেশন, দ্যাট মিন্স এরোনিয়াস মেজার, ভুল ডাটা দিতে পারে। যেমন দেখেন, লোয়ার দেন এক্সপেক্টেড লেভেল অফ হিমোগ্লোবিন A1C ডিউ টু রিডিউসড রেড ব্লাড সেল লাইফ স্প্যান। আমরা বলেছি আরবিসির আয়ুষ্কাল 3 মাস 120 দিন, কিন্তু যেই পেশেন্ট সিকেল সেল অ্যানিমিয়া আছে, যার G6PD ডেফিসিয়েন্সি আছে, যার হেরিডিটারি স্পেসিটিস আছে, তার তো হিমোলাইসিসে আগেই আরবিসি এমনি কমে যায়। তো এই সকল পেশেন্টের আপনি হিমোগ্লোবিন A1C নর্মালের চেয়ে কম পাবেন। তার মানে এই পেশেন্টের হিমোগ্লোবিন A1C কম দেখে পেশেন্ট ডায়াবেটিস না এটা বলা যাবে না। ক্লিয়ার? আবার আপনি হায়ার দেন এক্সপেক্টেড লেভেল পাবেন যেই সকল কন্ডিশনে রেড ব্লাড সেলের লাইফ স্প্যান বেড়ে যায়। কি কি? যেমন ভিটামিন B12 or ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, স্প্লেনেক্টমি, এগুলোতে ইনক্রিজ রেড ব্লাড সেল লাইফ স্প্যান। সো এইগুলোতে আপনি হিমোগ্লোবিন A1C নর্মাল চেয়ে বেশি পাবেন। সো এই সবকে এইটাও একটা এরোনিয়াস রেজাল্ট দিবে। সো এই 6টা কন্ডিশন হচ্ছে এরোনিয়াস মেজারমেন্ট অফ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন দ্যাট ক্যান ইন্টারফেয়ার উইথ অ্যাকুরেট হিমোগ্লোবিন A1C ইন্টারপ্রিটেশন। Okay, so higher than expected level, vitamin B12 deficiency anemia, that is folic acid deficiency anemia, অথবা iron deficiency anemia, splenectomy, এই 3টা কজ। আর lower than expected level আপনি পাবেন sickle cell anemia, G6PD deficiency and hereditary respiratory. ওকে, এবং পরীক্ষায় বহুবার FCPS পাঠানো আসছে যে হিমোগ্লোবিন A1C is generally thought to reflect the blood glucose over the previous 3 months. Although there is some evidence it is weighted more strongly to glucose level of the past 2 to 4 weeks, especially more weight strongly glucose level 2 থেকে মানে প্রিভিয়াস 1 মাসেরটা সবচেয়ে বেশি ওরা বলেছে, যদিও 3 মাস। ওকে, নাইস রিকমেন্ড। হিমোগ্লোবিন A1C শুড বি চেকড কতদিন পর পর, এটা পরীক্ষা আসছে কিন্তু FCPS পার্ট 1 আসে, MRCB তো আসে। নাইস কি রিকমেন্ড করে হিমোগ্লোবিন A1C কতদিন পর পর চেক করতে হবে? every 3 to 6 months until stable, then 6 monthly। তাহলে হিমোগ্লোবিন A1C শুড বি চেকড এভরি 3 থেকে 6 মান্থ, যতদিন না পর্যন্ত আপনার ডায়াবেটিস স্টেবল হবে। আর যখনই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে তারপর 3 মাস 2 মাস না, আপনি 6 মাস পর পর হিমোগ্লোবিন A1C চেক করেই পেশেন্টকে ফলো আপে রাখবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমরা ব্লাড গ্লুকোজ লেভেল দেখে কিভাবে বুঝবো যে হিমোগ্লোবিন A1C কত। এটা কিন্তু খুব সুন্দর একটা সূত্র আমি আপনাদের কাছে দেখিয়ে দিব, খুব সুন্দর একটা টেকনিক। দেখেন, যদি কোনো পেশেন্টের আপনি হিমোগ্লোবিন A1C দেখে আপনি কিভাবে বুঝবেন পেশেন্টের এখন এভারেজ ব্লাড গ্লুকোজ কত, তাহলে একটু খেয়াল করেন। এখানে হিমোগ্লোবিন A1C কোনো পেশেন্ট যদি 5% হয় তাহলে এভারেজ প্লাজমা গ্লুকোজ হচ্ছে 5.5। প্রথমটা মনে রাখতে হবে 5 for 5.5। তারপরে প্রতি 1% হিমোগ্লোবিন A1C বাড়ার জন্য ব্লাড গ্লুকোজ বাড়বে 2 মিলিমোল। ক্লিয়ার? একদম সিম্পল হিসাব। প্রথমটা মনে রাখতে হবে যে হিমোগ্লোবিন A1C 5% এর জন্য এভারেজ প্লাজমা গ্লুকোজ হচ্ছে 5.5। তারপরে প্রতি 1%
প্রতি 1% প্লাজমা গ্লুকোজ বাড়ার জন্য, এই হিমোগ্লোবিন A1C বাড়ার জন্য প্লাজমা গ্লুকোজ বাড়বে 2 করে। তাহলে দেখেন হিমোগ্লোবিন A1C যখন 6 হবে তখন প্লাজমা গ্লুকোজ 7.5%, হিমোগ্লোবিন A1C যখন 7 হবে তখন প্লাজমা গ্লুকোজ হচ্ছে 9.5%, হিমোগ্লোবিন A1C যখন 8 হবে তখন প্লাজমা গ্লুকোজ হচ্ছে 11.5%। তাহলে 2 করে বাড়তেছে প্রতি 1 বাড়ার জন্য। এখন অনেক সময় এটা আপনি লিখে লিখে পরীক্ষার হলে সময় যদি না পান, সূত্র একটা শিখিয়ে দিবে, এই যে খুব চমৎকার একটা সূত্র। From the above we can see that average plasma glucose হচ্ছে, আপনি মোট কথা আপনাকে স্যার বলো তো ওর হিমোগ্লোবিন A1C 8%, ওর গ্লুকোজ এখন কত, তখন আপনি এই 8 এর সাথে 2 গুণ করবেন, কত 8 2 গুণ 16, 16 থেকে 4.5 বাদ দিবেন। তাহলে 16 থেকে 4.5 বাদ দিলে কত হয় বলেন, 11.5। তাহলে 8 ইন্ডিকেট এই যে 11.5, মিলে গেছে। তাহলে যদি স্যার বলে তাহলে হিমোগ্লোবিন A1C ওর হচ্ছে 11%, তাহলে আপনি যে সূত্রের মধ্যে ফেলেন 2 × 11, 11 দুগুণে 22, 22 - 4.5, তাহলে 22 - 4.5 17.5, দেখেন মিলে গেছে 17.5। ক্লিয়ার? সো এটা হচ্ছে হিমোগ্লোবিন A1C সাথে এভারেজ প্লাজমা গ্লুকোজের চমৎকার একটা রিলেশনশিপ। এটা যদি পরীক্ষায় আসে আপনি যদি অবশ্যই পারেন, এটা যদি ভুল না হয়। ঠিক আছে? আচ্ছা, আবার আপনি মিলিমোল পার লিটার, এটা মিলিমোল পার মোলে যদি জানতে চায় তখন 6 4 6 7 42 7 4 53, এখানে কত করে বাড়ছে দেখেন, 42 আর 11 53, 53 আর 11 64, 64 আর 11 75। এখানে প্রতি 1% বাড়ার জন্য IFCC হিমোগ্লোবিন A1C যদি আপনি কাউন্ট করতে চান মিলিমোল পার মোলে পার্সেন্টেজ না করে 11 করে বাড়াইতে হবে। কত কাহিনী, এটা ডেভিডসনে আছে। এই যে আমি ডেভিডসন এটা দেখাই, এটা পরের পেজে ডেভিডসনে আছে, যে দেখেন কনভার্সন বিটুইন ডিসিসিটি এবং IFCC ইউনিট ফর হিমোগ্লোবিন A1C। তো হিমোগ্লোবিন A1C এই যে প্রতি পার্সেন্ট বাড়ার জন্য এই যে 4 4 20, 1 বাড়ছে 11 যোগ করে দেন 31, 6 বাড়ছে 11 যোগ করে দেন 42, 7 বাড়ছে 11 যোগ করে দেন 53, 8 বাড়ছে 64, 9 বাড়ছে 75, 10 বাড়ছে 86। ক্লিয়ার? এটা একটা আপনার এখানে এরও একটা ইকুয়েশন আছে, তবে এটা 11 করে বাড়িয়ে এটা আপনি মনে রাখতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, সো হিমোগ্লোবিন A1C আমি যা দেখালাম এখানে ডেভিডসনের দুই একটা কথা লেখা আছে। আপনি যদি পেজ নাম্বার 727 চলে আসেন তাহলে দেখতে পারবেন, দেখেন হিমোগ্লোবিন A1C estimate may be erroneously diminished, ভুলবশত কম আসতে পারে কোথায়, ইন অ্যানিমিয়া, ডিউরিং প্রেগন্যান্সি, তাহলে অ্যানিমিয়াতে, ডিউরিং প্রেগন্যান্সিতে, and may be difficult to interpret with some assay methods in patients who have uremia or hemoglobinopathy। ওরা ইন জেনারেল বলেছে যে এরোনিয়াস কোথায় হতে পারে, বাট আমরা কিন্তু ওই বইতে ডিরেক্টলি আমরা টেক্সট বুকে পাস মেডিসিনের টেক্সট বুকে দেখলাম এক্সপেক্টেড লেভেল এবং এক্সপেক্টেড লেভেল হায়ার কোনটা লোয়ার কোনটা। ঠিক আছে, এই যে লোয়ার দেন এক্সপেক্টেড লেভেল, হায়ার দেন এক্সপেক্টেড লেভেল। ওকে, আচ্ছা এখন আসেন আইলেট অটো অ্যান্টিবডিজ। এটা আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। এটা থেকে আপনার এমআরসিপি পার্ট 1 এবং এফসিপিএস পার্ট 1 দুই জায়গায় কোশ্চেন আসে যে আইলেটের এগেইনস্টে আপনার প্যানক্রিয়াসের যে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখানে কি কি অটো অ্যান্টিবডির কারণে অটো ইমিউন টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, কি কি অ্যান্টিবডির নামগুলো জানতে হবে। তাহলে দেখেন, the antibodies that are measured are directed against component of the islet and consist of antibodies to insulin, glutamic acid decarboxylase, that is GAT, so anti-insulin antibody, anti-GAT antibody, এবং protein tyrosine phosphatase related proteins, that is IA2, এবং জিঙ্ক ট্রান্সপোর্টার জিঙ্ক T8। ওকে, সো আপনি যদি আইলেট অটো অ্যান্টিবডির কথা নিজে চিন্তা করেন তাহলে কি কি আছে অ্যান্টিবডি, একটা হচ্ছে অ্যান্টি ইনসুলিন অ্যান্টিবডি, অ্যান্টি গ্লুটামিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ অ্যান্টিবডি, অ্যান্টি IA2 and জিঙ্ক ট্রান্সপোর্টার 8, জিঙ্ক ট্রান্সপোর্টার 8। এবং দেখা গিয়েছে যে if any GAT or anti-IA2 antibodies are measured together they will be positive in approximately 85% of type 1 diabetes। যদি আপনারা এটা মেজার করেন দেখবেন টাইপ 1 ডায়াবেটিস এই দুইটা আপনি 80% ক্ষেত্রে পজিটিভ পাবেন। কত পার্সেন্ট ক্ষেত্রে? 80% ক্ষেত্রে। 85% ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস আপনি পজিটিভ পাবেন। এবং some laboratories now include anti-zinc T8 antibodies in their panel of test, which increase sensitivity for type 1 diabetes 92%। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা এখানে বলেছে। সো আমরা যদি বেসিক্স অফ ডায়াবেটিসের প্যাথোফিজিওলজি যদি আমরা চিন্তা করি
আপনারা একটু দেখেন, আমি এখানে দেখাই। এই যে এইখানে যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, প্রচুর আসে যে অটোইমিউন ডায়াবেটিস বা অটোইমিউন ডিজিজ কোনটা, টাইপ 1 না টাইপ 2 না জেস্টেশনাল নাকি প্যানক্রিয়াটিক রিলেটেড। তাহলে অটোইমিউন ডায়াবেটিস ডিজিজ হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এবং এই অ্যান্টিবডি কার এগেইনস্টে, যে বিটা সেলস অফ প্যানক্রিয়াস। এবং এটা দেখবেন যে এইচএল অ্যাসোসিয়েশন, টাইপ 1 ডায়াবেটিস যে এইচএল অ্যাসোসিয়েশন দুইটার সাথে DR4 এবং DR3 দুইটা এইচএল এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। মোর কমনলি এইচএল এর DR4, মোর কমনলি কোনটা, এইচএল এর DR4, লেস কমনলি এইচএল এর DR3। ক্লিয়ার? সো টাইপ 1 ডায়াবেটিস more commonly associated with HLA DR4 and less commonly HLA DR3. And various antibodies such as islet associated antigen IAA antibody and glutamic acid decarboxylase antibody GAD antibody are detected in patients who later go on to develop type 1 diabetes and their prognostic significance is not yet clear. তাহলে এখানে ওরা বলেছে অ্যান্টি আইএ অ্যান্টিবডি, অ্যান্টি গ্যাড অ্যান্টিবডি টাইপ 1 ডায়াবেটিসে পাওয়া যায়। সো আমরা এখানে দেখলাম যে ডেভিডসনে আমরা দেখলাম যে এই যে অ্যান্টি আইএএ IA2 মানে আইএএ এবং অ্যান্টি গ্যাড অ্যান্টিবডি দুইটাই 85% ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসে পাওয়া যায়। সো এই তথ্যগুলো আমি জানি না যে আপনারা জানতেন কিনা, কিন্তু দিস ইজ দ্য ভেরি নিউ ইনফরমেশন এবং দিস ইজ দ্য বেসিক প্যাথোফিজিওলজিক্যাল অটোইমিউন প্যাথোফিজিওলজি অফ টাইপ 1 ডায়াবেটিস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং সি পেপটাইড সম্পর্কে আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলোই এই পুরো টপিকসে লিখে আছে, আপনারা পড়বেন। ওকে, এটা আপনাদের হোম টাস্ক। ঠিক আছে, আমি যা বলেছি পুরোটাই এখানে আছে। টাইপ 1 ডায়াবেটিসে কি হয় এন্ড টাইপ 2 ডায়াবেটিসে কি হয় নিচের এই পুরো প্যারাটাতে পাবেন। ওকে, আচ্ছা, নাও আমরা পরের পেজে চলে যাই। এখানে আর তেমন কিছু পড়ে লাভ নাই, নেক্সট পেজে চলে যাই। এইখানে আমরা একটা তথ্য বলবো, স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া। এই এই টার্মটা আপনারা জানেন কিনা, যদিও পরীক্ষায় তেমন একটা আসে না। স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া কি জিনিস? স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া পেজ নাম্বার 728, পেজ নাম্বার কত, 728। So stress hyperglycemia is a consequence of hormones such as cortisol, catecholamine antagonizing the action of insulin and thereby increasing insulin resistance. তাহলে আমরা যখন ডায়াবেটিসের কিছু টাইপস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে এক্সেস এন্ডোজেনাস প্রোডাকশন অফ হরমোনাল অ্যান্টাগনিস্ট টু ইনসুলিন। কিছু ডিজিজ কন্ডিশনে মানুষ সবসময় স্ট্রেসফুল কন্ডিশনে পড়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, তারপর আপনার যে ফিওক্রোমোসাইটোমা, থাইরোটক্সিকোসিস, এই সকল ডিজিজে অতিরিক্ত পরিমাণে কর্টিজল, ক্যাটেকোলামাইন, গ্লুকাগন, গ্রোথ হরমোন এই জিনিসগুলো তৈরি হয় এবং এরা কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে পারে। কিভাবে বাড়া করতে পারে? ইনসুলিনের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করে এবং ইনসুলিনের রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দিয়ে। ক্লিয়ার? এটা হচ্ছে স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া। সো দিস ইজ এ কনসিকুয়েন্স অফ হরমোনস। এখানে দুইটা বলেছে, আরোগুলো আমরা ছকের মধ্যে পাবো, যে কর্টিজল, ক্যাটেকোলামাইন, ঠিক আছে, এবং এরা অ্যান্টাগোনাইজিং দ্য অ্যাকশন অফ ইনসুলিন এন্ড দেয়ার বাই ইনক্রিজিং ইনসুলিন রেজিস্ট্যান্স, তারা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। এটা হচ্ছে স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নাও আমরা অটোইমিউন প্যাথোফিজিওলজি, এটিওলজি এন্ড প্যাথোজেনেসিস অফ ডায়াবেটিস মোটামুটি আমরা এটা সবাই পড়ে ফেলেছি, বা আপনাদেরকে অলরেডি অনেকগুলো ক্লু আমি দিয়েছি। তবে একটা জিনিস মনে রাখবেন যে ডায়াবেটিস যখনই আপনি ডায়াগনোসিস করবেন, ব্লাড গ্লুকোজ লেভেল ফাস্টিং এবং 2 আওয়ার্স ডায়াগনোসিস করার পরপরই যখনই কনফার্ম হবেন যে ডায়াবেটিস, তখন কিছু বেসিক টেস্ট, যেগুলো রুটিন ক্লিনিক্যাল টেস্ট এবং তার টার্গেট অর্গান কে সাসপেক্ট করে আপনি কিছু টেস্ট অবশ্যই পেশেন্টকে করাবেন। এটা পরীক্ষা আসতে পারে। যখন ডায়াগনোসিস কনফার্মড ডায়াবেটিস, তখন আপনি আর কি কি টেস্ট সাজেস্ট করতে পারেন একটা পেশেন্টকে। এটা পার্টনে একবার আসছিল এবং এটা ডেভিডসনে খুব চমৎকার ভাবে লেখা আছে। দেখেন, when a diagnosis of diabetes is confirmed, other investigation should include plasmaturia, creatinine, electrolyte, lipids, liver and thyroid function test, blood or urine ketone and urine protein. সো আপনাকে প্লাজমিউরিয়া, প্লাজমা ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, লিপিডস, লিভার এন্ড থাইরয়েড ফাংশন টেস্ট, ব্লাড আর ইউরিন কিটোন, ইউরিন প্রোটিন, এই টেস্টগুলো পেশেন্টকে
একটু পাশাপাশি সাজেস্ট করতে হবে। ঠিক আছে, এই টেস্টগুলো আপনাকে একটু করিয়ে ঝালাই ফেলাই করে নিতে হবে। ওকে, সো নাও আমরা একটু 2 মিনিটের ব্রেকে যাব, তারপর আবার এটিওলজি প্যাথোজেনেসিস থেকে ডায়াবেটিস অনেক বিশাল, আমরা আস্তে আস্তে করে ধাপে ধাপে আগাবো। ঠিক আছে, 2 মিনিটের জাস্ট ব্রেক। আচ্ছা, আমরা মোটামুটি একটা ব্রেকে চলে যাই। সবাই খাওয়া দাওয়া করে নেন। খাওয়া দাওয়ার পরপরই আবার 15-20 মিনিট পরে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। ঠিক আছে, জাস্ট খাওয়া দাওয়ার একটা ব্রেক, প্রায় 10টা 40 বেজে গিয়েছে।
আমরা খাওয়া দাওয়ার পর বাকি অংশটুকু কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে, সো আমি পজ দিয়ে যাচ্ছি।
ওকে, সবাই চলে আসেন, আমরা শুরু করব। একটা খাওয়া দাওয়ার ব্রেক ছিল। ওকে, আমরা তাহলে এটিওলজি অ্যান্ড প্যাথোজেনেসিস অফ ডায়াবেটিস পর্যন্ত আমাদের ওকে। নাও লেটস সি এটিওলজি এন্ড প্যাথোজেনেসিস অফ ডায়াবেটিস। সো আমরা এটা মোটামুটি প্রথমেই বলে এসেছি যে একদম গ্রস কথা যদি বলি যে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে অটোইমিউন টি সেল মেডিটেড। কোন সেল মেডিটেড? টি সেল মেডিটেড। এই স্পেশালি সেলটাই পরীক্ষা সিঙ্গেল বেস্টে আসে যে টি সেল মেডিটেড অটোইমিউন প্রসেসে টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন যেখান থেকে রিলিজ হয় বিটা সেল, ওই বিটা সেলগুলো ডিস্ট্রাকশন হওয়া শুরু করে। কিভাবে ডিস্ট্রাকশন শুরু করে? ওইখানে মনোনিউক্লিয়ার সেলুলার ইনফিল্ট্রেশন হয়। দ্যাট মিনস ইনসুলিন যে সেল থেকে রিলিজ হয় ওই আইলেটের ওই জায়গায় ইনফ্লামেশন হয়, ইনসুলিনাইটিস বলা হয় এটাকে। এটি হচ্ছে মেইন প্যাথোফিজিওলজিক্যাল প্রসেস ফর টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং সবসময় মনে রাখবেন, আমি বারবার বলি যে একটা অটোইমিউন ডিজিজ আর একটা অটোইমিউন ডিজিজকে টানবে। সো টাইপ 1 ডায়াবেটিস associated with other autoimmune disorders including thyroid disease, celiac disease, vitiligo, Addison's disease, এইসব অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড। তো এইগুলো দেখবেন সবই মোটামুটি আপনারা এখানে পাবেন। এবং টাইপ 1টাকে আরেকটা নাম আছে আইডিডিএম বলা হয়, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আর টাইপ 2 এর আরেক নাম হচ্ছে এনআইডিডিএম, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। সো প্যাথোফিজিওলজির আমরা যদি খেয়াল করি যে টাইপ 1 ডায়াবেটিস, দিস ইজ টি সেল মেডিটেড অটোইমিউন ডিজিজ ইনভলভিং destruction of the insulin secreting beta cells in the pancreatic islets. Okay, এবং আপনারা খেয়াল করবেন the pathology in pre-diabetic pancreas is characterized by এই যে inflammatory lesion with islets, that is insulitis, যেখানে infiltration of the islet by mononuclear cell containing activated macrophage, helper T cell, suppressor T cell, natural killer cell, B lymphocyte, এই জিনিসগুলো ইনফিল্ট্রেশন হয় ইনসুলিনাইটিস হওয়ার পরে। আমরা যদি পরের পেজে ছবিটা আপনার যাবো, আমি এইটুকু আগে একটু থিওরি জেনে নেন যে কিভাবে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলাইটিস হয়। আচ্ছা, মনোনিউক্লিয়ার সেল ইনফিল্ট্রেশনের কারণে। এবং দেখেন এখানে অটো অ্যান্টিবডিজ আর টিপিক্যালি প্রেজেন্ট ইন 70 থেকে 80% অফ নিউলি ডায়াগনোসড টাইপ 1 ডায়াবেটিস। এবং অটো অ্যান্টিবডিজের নামগুলো কি কি? অ্যান্টি গ্যাড এবং অ্যান্টি আইআইএ, অ্যান্টি আইএএ অ্যান্টিবডিজ, দ্যাট ইজ অ্যান্টি আইএ2 অ্যান্টিবডিজ। অনেক সময় জিঙ্ক টি8 অ্যান্টিবডিজও পাওয়া যেতে পারে। আচ্ছা, এখানে দেখেন টাইপ 1 ডায়াবেটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ আদার অটোইমিউন ডিসঅর্ডারস ইনক্লুডিং থাইরয়েড ডিজিজ, সেলিয়াক ডিজিজ, অ্যাডিসনস ডিজিজ এন্ড পার্নিসিয়াস অ্যানিমিয়া, ভিটিলিগো। সো একটা অটোইমিউন ডিজিজ আর আরো কিছু অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এগুলো হচ্ছে তাদের এক্সাম্পলগুলো। ওকে, নাও জেনেটিক প্রিডিসপোজিশন অনেক সময় এমসিকিউ আকারে আপনাকে দিতে পারে যে মনোজাইগোটিক টুইন এবং ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রে কনকর্ডেন্সটা, এটা প্রায় পরীক্ষার হলে বিভিন্ন জায়গায় দেখা যায়। এবং মনে রাখবেন টাইপ 1 ডায়াবেটিস একটা মাল্টিফ্যাক্টোরিয়াল পলিজেনিক ইনহেরিটেন্সি থাকবে, মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার বলা হয়। এবং এখানে যদি আপনি খেয়াল করেন যে মনোজাইগোটিক এন্ড ডাইজাইগোটিকের ক্ষেত্রে পার্সেন্টেজটা এটা একটু মনে রাখেন, এমসিকিউ আকারে আসতে পারে। মনোজাইগোটিক টুইন্স have a disease concordance rate 30 to 50% এবং ডাইজাইগোটিক টুইন্স যারা, তাদের ক্ষেত্রে কনকর্ডেন্স রেট হচ্ছে 6 to 10%। এই যে আপনারা যদি খেয়াল করেন যে প্যাথোজেনেসিস অফ টাইপ 1 ডায়াবেটিস, এই যে দিস ইজ এনভায়রনমেন্টাল ট্রিগারের কারণে দেখেন ইনসুলাইটিস, এটা হচ্ছে মোদ্দা কথা। এই ইনসুলাইটিস প্রথমে দিস ইজ নর্মাল আইলেট, বিটা সেল প্যানক্রিয়াস, এই টোটাল হচ্ছে বিটা সেল প্যানক্রিয়াস যদি চিন্তা করেন তাহলে এটা নর্মাল আইলেট। এই নর্মাল আইলেটে যখন ইনফ্লামেশন হয়, এই দেখেন কিরকম ডিসইন্টিগ্রেট হয়ে ইনফ্লামেশন হয়ে ডিসইন্টিগ্রেট হয়ে যায়। সো ইনফ্লামেটরি সেল ইনফিল্ট্রেশন অফ আইলেট, অ্যান্টিবডি মেডিয়েটেড বিটা সেল ডিস্ট্রাকশন, autoantibodies present in the blood, এই হচ্ছে বেসিক প্যাথোফিজিওলজিক্যাল প্রসেস। তাহলে হোয়াট আর দ্য সেল ইনফিল্ট্রেশন অকার্স, কি কি সেল? তাহলে আমরা একটু আগে দেখলাম একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে CD4 টি সেল, একটা হচ্ছে CD8 টি সেল, একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, একটা হচ্ছে বি সেল। এই সেলগুলো ইনফিল্ট্রেশন হওয়ার কারণেই বিটা সেল একটা সময় ডিস্ট্রাকশন হয়ে যায়। ওকে, দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এইখানেই যে আমরা ওইখানে দাগানোর পাশাপাশি এই বক্স থেকে দেখতে পারি যে রিস্ক অফ টাইপ 1 ডায়াবেটিস এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ অফ পেশেন্ট উইথ টাইপ 1 ডায়াবেটিস। তাহলে আইডেন্টিক্যাল টুইন যদি হয়, এইখান থেকে পার্টন অনেক সময় কোশ্চেন দেয়। আইডেন্টিক্যাল টুইন হলে 30 থেকে 50% ওভারঅল রিস্ক, নন আইডেন্টিক্যাল হলে 6 থেকে 10, এইচএলএ আইডেন্টিক্যাল মানে DR4 যদি মিলে দুইজনেরই, তাহলে 16% রিস্ক থাকবে। নন এইচএলএ আইডেন্টিক্যাল 5%, ফাদার 10%, মাদার 1 থেকে 4% এন্ড বোথ প্যারেন্টস আপ টু 30%। ঠিক আছে, সো আমরা একটু আগে যে একটা শব্দ আমি আপনাদের সাথে উচ্চারণ করেছি যে ইনহেরিটেন্সি অফ টাইপ 1 ডায়াবেটিস, দিস ইজ পলিজেনিক ইনহেরিটেন্সি, মানে মাল্টিপল জিন এখানে মিউটেশন থাকবে। ওই জিনগুলো আমরা একটু দেখবো।
এবং আপনাদেরকে আমরা পাস মেডিসিনের টেক্সট বুক থেকে দেখিয়েছি যে এই ছেলে হ্যাপ্লোটাইপ বা আমরা এই ছেলে হ্যাপ্লোটাইপ যেই দুইটা টাইপ মানুষের সাথে সবচেয়ে বেশি অ্যাসোসিয়েটেড DR3 এন্ড DR4, এবং মনে রাখবেন DR4 ইজ গ্রেটার দেন DR3, এটা কিন্তু পরীক্ষায় আসছে। হ্যাঁ, DR4 is greater than DR3। আর এই যে বললাম পলিজেনিক ইনহেরিটেন্সি, এই পলিজেনিক ইনহেরিটেন্সি গুলা কার? এই যে ক্যান্ডিডেট gene and genome-wide association studies have also implicated other genes in type 1 diabetes, CD25, PTPN22, SH2B3, interleukin 2RA, interleukin 10. These are the polygenic inheritancy. Okay, মনে থাকবে, এই জন্যই এটাকে বলা হয় যে এই এতগুলো জিন ইমপ্লিকেশন থাকে। কিছু ভাইরাস বা এটা ধরা হয় যে কিছু ভাইরাস implicated in the type 1 diabetes, এটা পরীক্ষায় আসছে রেসিডেন্সিতে। So virus implicated in the etiology of type 1 diabetes, what are the virus? Number 1 mumps, number 2 coxsackie B4, number 3 retrovirus, number 4 rubella in utero, যদি মা যখন সে প্রেগন্যান্সি অবস্থায় যদি রুবেলা ইনফেকশন হয় সেক্ষেত্রে হতে পারে টাইপ 1 ডায়াবেটিস, সাইটোমেগালোভাইরাস and Epstein-Barr virus. So part 1 যদি কোশ্চেন আসে what are the virus associated with type 1 diabetes, তখন আপনাকে এইগুলো অ্যান্সার দিতে হবে। মাম্পস, কক্সাকি B4, রেট্রোভাইরাস, রুবেলা, সাইটোমেগালো and Epstein-Barr virus, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখেন আরো কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমরা দেখবো যে ভেরিয়াস ডায়েটারি নাইট্রোসামাইন ফাউন্ড ইন স্মোকড ফুড এন্ড কিউরড মিটস এন্ড কফি। এই যে কফি কিন্তু ডায়াবেটিজেনিক, খালি যারা বেশি বেশি কফি খান সাবধান, ঠিক আছে। কফি হ্যাভ বিন প্রপোজড অ্যাজ পটেনশিয়ালি ডায়াবেটিজেনিক টক্সিন। তাহলে পরীক্ষা যদি আসে which one of the following is diabetogenic toxin, তখন আপনাকে দিতে হবে অ্যান্সার নাইট্রোসামাইন ফুড, স্মোকড ফুড বা কিউরড মিটস, এগুলো থেকে নাইট্রোসামাইন ডায়েটারি নাইট্রোসামাইন গুলো তৈরি হয়, এবং কফি, এগুলো হচ্ছে ডায়াবেটিজেনিক টক্সিনস। এখানে আরেকটা ওয়ার্ড দেখেন, বোভাইন সিরাম অ্যালবিউমিন, BSA, এর হচ্ছে আমরা যে বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়াই, এই গরুর দুধের একটা অন্যতম ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে BSA। হ্যাঁ, a major constituent of cow's milk has been implicated since children who are given cow's milk early in infancy are more likely to develop type 1 diabetes than those who are breastfed. So বাচ্চাদেরকে এই যে আমাদের একটা যে প্রচলিত কুসংস্কার যে বাচ্চাকে ছোটবেলা থেকে 2 মাস 3 মাস বয়সের বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো শুরু করে আমাদের দাদি নানিরা, এটা কিন্তু এই যে বোভাইন সিরাম অ্যালবুমিন থাকে কাউস মিল্ক, এইটার কারণে অটোইমিউন ট্রিগার হওয়ার ফলে বাচ্চা কিন্তু লেট এজে বা আপনার একটু বয়স হবে 15-20 বছর বয়সে, 20 বছর পর থেকে এরকম টাইপ 1 ডায়াবেটিস ভুগতে পারে। সো বোভাইন সিরাম অ্যালবুমিন ইজ ভেরি ডেঞ্জারাস, এন্ড এটা বোভাইন সিরাম অ্যালবুমিন কি করে, নিউনেটের যে গাট, এই গাট ক্রস করে অ্যান্টিবডি রেজ করে, দ্যাট ক্রস রিঅ্যাক্ট উইথ হিট শক প্রোটিন এক্সপ্রেসড বাই বিটা সেলস। ক্লিয়ার? সো ভেরি ডেঞ্জারাস। এই জন্য আমাদেরকে যারা ছোট বাচ্চা তাদেরকে গরুর দুধ কখনোই দেওয়া যাবে না, ব্রেস্ট ফিড করাতে হবে। সো BSMA cross the neonatal gut and raise antibodies that cross react with heat shock protein expressed by beta cells. And it has also been proposed that reduced exposure to microorganisms in the early childhood limits maturation of the immune system and increased susceptibility to autoimmune disease, that is the hygiene hypothesis. এবং বাচ্চা কাচ্চাদেরকে ছোটবেলা থেকে খেলতে দিতে হবে, ঠিক আছে। বাচ্চা কাচ্চাদের ছোটবেলা থেকে, আমরা যে ছোটবেলায় খেলে ধুলাবালির মধ্যে বড় হয়েছি, এটা কিন্তু একদিক দিয়ে ভালো, অটোইমিউন ডিজিজের প্রপেন্সিটি কমবে, এটাকে বলে হাইজিন হাইপোথিসিস, ঠিক আছে। কারণ আপনি যত বেশি এক্সপোজার হবেন, ইমিউন সিস্টেম তত বেশি ম্যাচিউরড হবে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথা লিখেছি দেখেন। ইন এডিশন, দ্য হাই ইনসিডেন্স রেট ইন নর্দার্ন ইউরোপ হ্যাভ লেড টু সাজেশন দ্যাট লো লেভেলস অফ ভিটামিন ডি মে বি ইম্পর্টেন্ট, but to date no clear cause effect relationship has been identified. অনেক সময় লো লেভেলস অফ ভিটামিন ডি এটার কারণে এটাও একটা প্যাথোফিজিওলজিতে রোল প্লে করতে পারে। জাস্ট মনে রাখেন যে এটাও একটা প্যাথোফিজিওলজিতে একটা ভূমিকা আছে। সো বোভাইন সিরাম অ্যালবুমিন, লো ভিটামিন ডি, মামস, কক্সাকি B4, রেট্রোভাইরাস, তারপর হচ্ছে নাইট্রোসামাইন ফুডগুলা, কফি, এগুলো হচ্ছে ডায়াবেটিজেনিক টক্সিন। ক্লিয়ার? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। এই প্যারাটুকু আপনাকে অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে মাথায় নিয়ে যেতে হবে, ঠিক আছে। নাও আমরা চলে যাব মেটাবলিক ডিস্টারবেন্সেস ইন টাইপ 1 ডায়াবেটিস। হোয়াট আর দ্য মেটাবলিক কমপ্লিকেশন অফ টাইপ 1 ডায়াবেটিস? এই চার্টটা সবাই দেখেন কিন্তু ভালোভাবে পড়েন না, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপনি খেয়াল করেন যে অ্যাকিউট মেটাবলিক কমপ্লিকেশন অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি, কারো যদি ইনসুলিন ডেফিসিয়েন্ট হয়, দ্যাট ইজ টাইপ 1 ডায়াবেটিসের অ্যাকিউট মেটাবলিক কি কি প্রবলেম হতে পারে। তাহলে একটা পেশেন্টের ইনসুলিন ডেফিসিয়েন্ট, তাহলে আমরা বলেছি যে ইনসুলিন কি হরমোন বলেন?
ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, এটা বলেছি না যে ইনসুলিন ইজ অ্যান অ্যানাবলিক হরমোন। সো সকল অ্যানাবলিজম গুলা উল্টায় যাবে, ঠিক কিনা? সো ক্যাটাবলিজম শুরু হয়ে যাবে। তাহলে ক্যাটাবলিজম কি কি? একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস জায়গায় প্রোটিওলাইসিস শুরু হয়ে যাবে, লিপিড সিনথেসিস বা টিজি সিনথেসিস জায়গায় লাইপোলাইসিস শুরু হয়ে যাবে, এবং গ্লুকোজ ভাঙা শুরু হবে, যেহেতু ইনসুলিন নাই। সো আমরা মেটাবলিক অ্যাকশন অফ ইনসুলিনে পড়ে আসছিলাম যে ইনসুলিন রিডিউসেস গ্লাইকোজেনোলাইসিস, ইনসুলিন রিডিউসেস গ্লুকোনিওজেনেসিস, এন্ড ইনসুলিন ইনক্রিজেস গ্লুকোজ আপটেক এন্ড ইউটিলাইজেশন। এই তিনটা আমরা মেটাবলিক অ্যাকশনে পড়ে আসছি। এখন যেহেতু ইনসুলিন ডেফিসিয়েন্ট, তাহলে এগুলো রিভার্স প্রসেস হয়ে যাবে। দ্যাট মিনস ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিস বাড়ায় দিবে, ইনসুলিন গ্লুকোনিওজেনেসিস বাড়ায় দিবে, দ্যাট মিনস ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তেই থাকবে। এবং যদি গ্লুকোজ আপটেক এবং ইউটিলাইজেশন না হয়, ব্লাডে গ্লুকোজ প্লাজমা গ্লুকোজ বেড়ে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট ডেভেলপ করবে কি? হাইপারগ্লাইসেমিয়া। যত বেশি হাইপারগ্লাইসেমিয়া, রেনাল থ্রেশহোল্ড কমে গিয়ে গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া যখন হবে, এই গ্লুকোজ একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, এবং অসমোটিক ডাইউরেসিস বলা হয় এটাকে। সো অসমোটিক ডাইউরেসিসের কারণে পেশেন্ট দেখেন আপনি ডিহাইড্রেশনে ভুগবে। এই একটা ডিহাইড্রেশন যে কত রকমের ঝামেলা করতে পারে, একটা ডিহাইড্রেশন। তো এই যে যখনই আমি যখন ডিহাইড্রেশন আমরা ভুগি, আমাদের রেনাল পারফিউশন কমে যায় না? কমে যায় কিনা? তখন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস জেজি সেল থেকে, অ্যাপারাটাসের জেজি সেল থেকে কি রিলিজ হয়? রেনিন রিলিজ হয়। সো সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম প্রসেস শুরু হয়ে যাবে। সো ডিহাইড্রেশনের কারণে এক নম্বর হচ্ছে সেকেন্ডারি হাইপারঅ্যালডোস্টেরনিজম শুরু হবে, যার কারণে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন বডি চেষ্টা করবে এবং পটাশিয়াম এবং হাইড্রোজেন ছেড়ে দিবে। সো পটাশিয়াম ডেফিসিয়েন্সি ঘটবে। সো এটা কিন্তু একটা অ্যাকিউট মেটাবলিক কমপ্লিকেশন। নাম্বার 1, অ্যাকিউট মেটাবলিক কমপ্লিকেশন অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি। ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে কিভাবে পটাশিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে বুঝতে পেরেছেন? এই প্রত্যেকটা ফ্লোচার্ট এই বক্সের কথাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ডিহাইড্রেশন মানে কি? তাহলে যেহেতু ডিহাইড্রেশন, গ্লুকোজ এবং বেশি বেশি পলিউরিয়া হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, তাহলে আমার প্লাজমা অসমোলারিটি বেড়ে যাবে। সো দিস উইল লিড টু হাইপারঅসমোলারিটি, অ্যানাদার কমপ্লিকেশন, হাইপারঅসমোলারিটি। এবং এই ডিহাইড্রেশনের কারণে আমি বললাম রেনাল পারফিউশন কম হবে, একটা সময় রেনাল ইম্পেয়ারমেন্ট, দ্যাট ইজ রেনাল ডিসফাংশন, রেনাল ফাংশন কমে যাবে। ঠিক আছে? সো এই ডিহাইড্রেশনের কারণে আমার বডি যখনই ডিহাইড্রেটিক কন্ডিশনে ভুগে, তখন কিন্তু ল্যাকটেট প্রোডাকশন বেড়ে যায়। আপনি যখন এক্সারসাইজ করেন, ডিহাইড্রেশন হয় না, দেখবেন যে ল্যাকটেট প্রোডাকশন বেড়ে যায়। সো ল্যাকটেট আস্তে আস্তে বাড়তে থাকবে। এই ল্যাকটেট যত বাড়বে তত বেশি ট্রিগার হবে অ্যাসিডোসিস। তো একটা সময় মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে। এটা হচ্ছে অ্যানাদার মেটাবলিক অ্যাকিউট কমপ্লিকেশন, মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে? আর এদিকে প্রোটিওলাইসিস, প্রোটিন ভাঙার কারণে, এটা একটা নন কার্বোহাইড্রেট সোর্স টু প্রডিউস ব্লাড গ্লুকোজ, তাহলে গ্লুকোনিওজেনেসিস এখান থেকে আবার শুরু হতে পারবে। লিপিড ভাঙার কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আসবে লিভারে, কিটোজেনেসিস, কিটোন বডি তৈরি হবে। এবং এটা এবার কিন্তু এমআরসিপি প্যাটার্নে আসছিল, যারা অগাস্ট ডায়েট দিয়েছে কোশ্চেন গুলো দেখবেন যে which one of the following is the main pathophysiological process to produce ketone body in type 1 diabetes? Lipolysis. ঠিক আছে? সো লিপিড ভাঙার কারণে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বেড়ে যাবে, আলটিমেটলি ডেভেলপ করবে কি? কিটোজেনেসিস। কি ডেভেলপ করবে? কিটোজেনেসিস। কিটোন বডি প্রোডাকশন ব্লাডে বাড়তে থাকবে, একটা সময় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে যাবে। ঠিক কি না? সো দিস আর দ্য মেটাবলিক কমপ্লিকেশন। তাহলে এই যে ব্লু কালার বক্সগুলো, এগুলো হচ্ছে আলটিমেট কমপ্লিকেশন: hyperglycemia, potassium deficiency, hyperosmolarity, renal dysfunction, metabolic acidosis. Clear? So এই হচ্ছে acute metabolic complication of insulin deficiency, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় এখান থেকে কোশ্চেন থাকে। ওকে, আচ্ছা, এবার আসেন টাইপ 2 ডায়াবেটিস, যেটাকে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স এন্ড মেটাবলিক সিনড্রোম। সো মেটাবলিক সিনড্রোম আমরা রেনাল সিস্টেমে আরো ভালো করে পড়বো। সো এইখানে মেটাবলিক সিনড্রোমের আমরা কিছু কম্পোনেন্ট দেখবো যে কখন আমরা বলি মেটাবলিক সিনড্রোম। সো মেটাবলিক সিনড্রোমের একটা কম্পোনেন্ট তো টাইপ 2 ডায়াবেটিস, এর সাথে আরো কিছু ডিসঅর্ডার যদি অ্যাসোসিয়েট থাকে তখন এটাকে একত্রে বলা হয় মেটাবলিক সিনড্রোম। যেমন পিপল উইথ টাইপ 2 ডায়াবেটিস যাদের অ্যাসোসিয়েটেড হাইপারটেনশন থাকবে, ডিসলিপিডিমিয়া থাকবে। ডিসলিপিডিমিয়া বুঝবেন কিভাবে? এলিভেটেড লেভেল অফ স্মল ডেন্স, মানে এলডিএল বেড়ে যাবে, এলডিএল বেড়ে যাবে, এইচডিএল কমে যাবে। লো লেভেল অফ এইচডিএল, লো লেভেল অফ কি? এইচডিএল। তাহলে আমরা বললাম যে টাইপ 2 ডায়াবেটিসের সাথে যদি হাইপারটেনশন থাকে, ডিসলিপিডিমিয়া থাকে, এলডিএল, ডিসলিপিডিমিয়া মিন্স এলডিএল বাড়বে, এইচডিএল কমে যায়, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে, মহিলাদের ক্ষেত্রে যদি পাশাপাশি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে,
এই ক্লাস্টার গুলোকে একত্রে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম অর মেটাবলিক সিনড্রোম, and this is much more common in individuals who are obese. Clear? খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। এবং এবং ইন্ট্রা অবডোমিনাল যে সেন্ট্রাল অ্যাডিপোস টিস্যু, এগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকেন, রেস্টলেস, লার্জ কোয়ান্টিটিস অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড হুইচ মে ইনডিউস ইনসুলিন রেজিস্ট্যান্স। এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স যে মেটাবলিক সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট ট্রিগার, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এখানে ওরা বলেছে যে the primary cause of insulin resistance remains unclear. It is likely that there are multiple defects in insulin signaling affecting several tissues. একটা থিওরি ওরা বলেছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ কি, একটা থিওরি বলেছে যে one theory centered around the adipocyte. This is particularly appealing as obesity is a major cause of increased insulin resistance. একটা আরেকটা হচ্ছে intra-abdominal central adipose tissue is metabolically active এবং release large quantities of free fatty acid. এইটা একটা triggering point which may induce insulin resistance because they compete with glucose as fuel supply for oxidation in peripheral tissues such as muscle. ঠিক আছে, কত ইম্পর্টেন্ট কথা। এবং এই যে অ্যাডিপোস টিস্যু থেকে যে একটা হরমোন আসে অ্যাডিপোকাইন, এটা কিন্তু খারাপ জিনিস। অ্যাডিপোকাইন কিন্তু স্ট্রাকচারালি সিমিলার টু ইমিউনোলজিক্যাল সাইটোকাইন। তাহলে এটা একটা সাইটোকাইনের মতো কাজ করে, যেটা স্পেসিফিক রিসেপ্টরের উপর ইনফ্লুয়েন্স করে ইনসুলিন সেন্সিটিভিটি কমায় দিয়ে রেজিস্ট্যান্স বাড়ায় দেয়। ক্লিয়ার? তাহলে কতগুলো ফ্যাক্টর, free fatty acid, adipokine, obesity, free fatty acid, adipokine, obesity, ঠিক আছে, এগুলো হচ্ছে obesity, adipocyte-এর free fatty acid, adipokine, এগুলো হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য মূলত এরাই দায়ী। ওকে, আচ্ছা, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির একটা এই প্যারাটুকু আপনারা পড়বেন, এখানে খুব ইম্পর্টেন্ট কথা লিখে আছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট অফ ইনসুলিন সেন্সিটিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে যত বেশি অ্যাক্টিভ সে তার ইনসুলিন তত বেশি সেন্সিটাইজড। ইনঅ্যাক্টিভিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডাউন রেগুলেশন অফ ইনসুলিন সেন্সিটিভ কাইনেস and may promote accumulation of free fatty acid within the skeletal muscle. এই জন্যই কিন্তু যারা ইনঅ্যাক্টিভ তারা কিন্তু obesity ডেভেলপ করে এবং একটা সময় ডায়াবেটিস ডেভেলপ করে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এবং sedentary people are therefore more insulin resistant than active people with the same degree of obesity. তাহলে অনেক সময় বলে না যে ও তো অনেক মোটা, ওর ডায়াবেটিস নাই, কিন্তু আমি অনেক চিকন হওয়া সত্ত্বেও আমার ডায়াবেটিস আছে। এটার কারণ কি? এটাই বলেছে যে sedentary people are more insulin resistant than active people with the same degree of obesity. Obesity same, but sedentary এবং এই অ্যাক্টিভ, এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। যারা অ্যাক্টিভ তাদের ইনসুলিন বেশি সেন্সিটাইজড, ইনসুলিন সেন্সিটিভ তাদের বেশি। ওকে, সো physical activity allows non-insulin dependent glucose uptake into muscle. So physical activity কিন্তু আপনার non-insulin dependent glucose uptake muscle এ বাড়ায় দিবে and reducing the demand on the pancreatic beta cells to produce insulin. So pancreas beta cell বেঁচে যাবে এবং ডায়াবেটিসের সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্যারা এগুলো। আসলে আমাদের আরো পড়লে, যত পড়বেন তত জানবেন, যত পড়বেন তত। আমি জাস্ট পরীক্ষার জন্য যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু একটু হাইলাইট করছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে প্যানক্রিয়াটিক বিটা সেল ফেলিউরের দুইটা কথা আমরা জেনে যাই। যে যখনই আপনি ডায়াবেটিস ডায়াগনোসিস করবেন, এটা মনে রাখবেন যে এট দ্য টাইম অফ ডায়াগনোসিসের শুরুতে অ্যারাউন্ড কত পার্সেন্ট, 50% অফ বিটা সেল ফাংশন হ্যাজ বিন লস্ট। কত পার্সেন্ট? তাহলে এট দ্য টাইম অফ ডায়াগনোসিস 50%, 50% বিটা সেল ফাংশন লস্ট, and this declines progressively, এবং এটা আস্তে আস্তে ডিক্লাইন হওয়া শুরু করে। সো ডায়াগনোসিসের শুরুতে দেখছেন 50% বিটা সেল ফাংশন কিন্তু লস্ট, এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করে। সাম প্যাথোলজিক্যাল চেঞ্জেস আর টিপিক্যাল অফ টাইপ 2 ডায়াবেটিস। কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ টাইপ 2 ডায়াবেটিসের জন্য টিপিক্যাল। কি কি? দ্য মোস্ট কনসিস্টেন্ট অফ হুইচ ইজ ডিপোজিশন অফ দ্য অ্যামাইলয়েড ইন দ্য আইলেট। তাহলে এই যে দেখেন, এটা যে পার্টনে আসছিল বলে যে ডেভিডসন থেকে আসে না, এই যে দেখেন কোথ থেকে আসে। তাহলে টাইপ 2 ডায়াবেটিসে যে অ্যামাইলয়েড ডিপোজিট হয় কিন্তু আপনার একটা প্যাথোফিজিওলজিক্যাল প্রসেস। এছাড়াও এলিভেটেড প্লাজমা গ্লুকোজ এন্ড ফ্রি ফ্যাটি অ্যাসিড এক্সার্ট টক্সিক ইফেক্ট অন প্যানক্রিয়াটিক বিটা সেলস টু ইম্পেয়ার ইনসুলিন সিক্রেশন। ঠিক আছে, যেখানে বিটা সেল নাম্বার আর রিডিউসড, বিটা সেল mass is unchanged and glucagon secretion is increased which may contribute to hyperglycemia. সো এই প্যানক্রিয়াটিক বিটা সেল ফেলিউরের একটু কথাগুলো জানবেন। আপনার আমার যদি ডায়াবেটিস হয়েই যায় তাহলে ধরেই নিতে হবে 50%, টাইপ 2 ডায়াবেটিস যদি হয়ে যায় 50% বিটা সেল আমার ধ্বংস হয়ে গেছে অলরেডি। 50% বিটা সেল অলরেডি কি ধ্বংস হয়ে গেছে।
এবং টাইপ 2 এর ক্ষেত্রে আমরা তো টাইপ 1 এর মনোজাইগোটিক ডাইজাইগোটিক টুইন গুলো দেখেছি, যে যদি টাইপ 2 এর ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন জানতে চান, সো জেনেটিক ফ্যাক্টর আর ইম্পর্টেন্ট ইন টাইপ 2 ডায়াবেটিস। একটু খেয়াল করেন যে মনোজাইগোটিক টুইনস হওয়ার কনকর্ডেন্স রেট ফর টাইপ 2 ডায়াবেটিস অ্যাপ্রোচ 100%। যদি মনোজাইগোটিক টুইন হয় কনকর্ডেন্স রেট কত পার্সেন্ট? 100%। এটা সিঙ্গেল বেস্টে দিতে পারে, চিন্তা করা যায়। মনোজাইগোটিক টুইন কত পার্সেন্ট? 100%। ওকে, আচ্ছা নেক্সট পেজে চলে আসেন, 732 নম্বর পেজে। আমাদের এখানে তেমন কিছু নেই, এইসব পেজ থেকে কোনো কোশ্চেন টোশ্চেন কখনোই আসে না। আমরা চলে যাব এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস, পেজ নাম্বার 733। খুবই 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 ইম্পর্টেন্ট। 733 নম্বর পেজে আপনারা খেয়াল করেন যে ডায়াবেটিস মেলাইটিসের কারণগুলো কি কি। তাহলে আমরা যদি বলি, আমরা প্রথমে ক্লাস শুরু করেছি কি, যে টাইপ 1 ডায়াবেটিস কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এখন যদি আপনাকে বলে যে নাও হাউ ইউ ক্যান ক্লাসিফাই ডায়াবেটিস মেলাইটাস, তাহলে আপনাকে এই ক্লাসিফিকেশনটা জানা থাকতে হবে। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, কিছু স্পেশাল স্পেসিফিক টাইপ, আর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, এই 4টা টাইপ। তাহলে দেখেন, টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ইমিউন মেডিয়েটেড ইডিওপ্যাথিক, আমরা সবাই জানি। টাইপ 2 ডায়াবেটিস ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। আদার স্পেসিফিক টাইপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা জায়গা, একটা হচ্ছে হোয়াট আর দ্য ড্রাগ কজিং ডায়াবেটিস মেলাইটাস, হোয়াট আর দ্য excess endogenous production of hormonal antagonist of insulin that lead to diabetes mellitus. Another হচ্ছে what are the pancreas related problem associated with diabetes mellitus. খুবই ইম্পর্টেন্ট। সো এই তিনটাতে যাওয়ার আগে আর কি কি স্পেসিফিক টাইপ আছে একটু জেনে দেই। যদি কারো জেনেটিক্যালি বিটা সেলের ডিফেক্ট থাকে ফাংশনে, তাহলে সে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। জেনেটিক্যালি ডিফেক্ট যদি হয় ইনসুলিন অ্যাকশন, ইনসুলিন জেনেটিক্যালি তার জনম ধরে তার বংশ পরম্পরায় ইনসুলিন থেকে রিলিজের কাজ হয়, যেমন লাইপোডিস্ট্রফি, লেপ্রাকনিজম, এই সকল কন্ডিশনে জেনেটিক ডিফেক্ট অফ ইনসুলিন অ্যাকশন বলা হয়। তো এই দুটো একটু খেয়াল রাখতে হবে, জেনেটিক ডিফেক্ট অফ বিটা সেল ফাংশন, জেনেটিক ডিফেক্ট অফ ইনসুলিন অ্যাকশন। ক্লিয়ার? তাহলে লেপ্রাকনিজম, লাইপোডিস্ট্রফি এরও কিন্তু ডায়াবেটিস মেলাইটাসের কজ। এবার আসেন হোয়াট আর দ্য প্যানক্রিয়াটিক ডিজিজ। তাহলে প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটেক্টমি, নিউপ্লাস্টিক ক্যান্সার অফ দ্য প্যানক্রিয়াস, সিস্টিক ফাইব্রোসিস, হিমোক্রোমাটোসিস, and fibrocalculus pancreatopathy. They are the pancreas related disease associated with diabetes mellitus. Now let's see excess endogenous production of hormonal antagonist insulin. আপনারা আমরা যখন এন্ডোক্রাইন পড়েছি, যারা এন্ডোক্রাইন পড়েছেন দেখেছেন যে অ্যাক্রোমেগালি ইজ অ্যাসোসিয়েটেড উইথ আইজিটি বা ডায়াবেটিস মেলাইটাস, কুশিং সিনড্রোম ডায়াবেটিস হয়, ফিওক্রোমোসাইটোপেথি ডায়াবেটিস আছে থেকে, থাইরোটক্সিকোসিস ডায়াবেটিস আছে থেকে। হাউ? বিকজ দে প্রোডিউস স্পেসিফিক হরমোন যেটা ইনসুলিনের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজ করে। তাহলে ইনসুলিন যদি কাজ না করতে পারে, ব্লাডের প্লাজমাতে ব্লাড লুজ হয়ে বেড়ে যাবে, ডায়াবেটিস ম্যানিফেস্ট হবে। সো হোয়াট আর দ্য হরমোনাল অ্যান্টাগনিস্ট? এই হরমোনগুলোর নাম জানতে হবে। যেমন অ্যাক্রোমেগালিতে গ্রোথ হরমোনের জন্য ডায়াবেটিস হয়, কুশিং সিনড্রোম অতিরিক্ত কর্টিসল রিলিজের কারণে ডায়াবেটিস হয়, গ্লুকাগোনোমা এই প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারটা গ্লুকাগোনের কারণে ইনসুলিনের অ্যাকশনকে বাধাপ্রাপ্ত করে অ্যান্টাগোনাইজ করে ডায়াবেটিস হয়, এবং ফিওক্রোমোসাইটোপেথি ক্যাটেকোলামাইন, থাইরোটক্সিক থাইরয়েড, এই 5টা হরমোন একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। পার্টনে বহুবার আসছে। ক্লিয়ার? যে হু আর দ্য ফলোইং আর দ্য হরমোনাল অ্যান্টাগনিস্ট ইনসুলিন, এভাবে কোশ্চেন আসছে। দ্য ফলোইং ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ হরমোনাল অ্যান্টাগনিস্ট ইনসুলিন, এভাবে কোশ্চেন আসছে। ফলোইং ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ টাইপ 2 ডায়াবেটিস বা ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলাইটাস, এভাবে কোশ্চেন আসছে। ঠিক আছে? নাও লেটস সি হোয়াট আর দ্য ড্রাগস। আমরা অনেক ড্রাগ অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস, কিন্তু ডেভিডসনের যে কটা আছে এই কটাই সবসময় পরীক্ষা দেয়। স্টেরয়েড, খুবই ইম্পর্টেন্ট, স্টেরয়েড, থায়াজাইড ডায়াবেটিক্স এবং ফিনাইট্রিন। These are the 3 boom drug that most commonly associated with diabetes mellitus. পার্টনে 2বার আসছে। ক্লিয়ার? সো ড্রাগস associated with diabetes mellitus, স্টেরয়েড, থায়াজাইড ডায়াবেটিক্স, ফিনাইট্রিন। সো এগুলো দেওয়ার আগে সাবধান, এগুলো দেওয়ার আগে পেশেন্টকে মনিটর করতে হবে, অ্যাসেস করে নিতে হবে। Uncommon forms of immune mediated diabetes, IPEX syndrome. IPEX means immune dysregulation polyendocrineopathy X syndrome, দরকার নেই এত জানা, খালি নামটা জেনে রাখেন। অ্যাসোসিয়েটেড উইথ জেনেটিক সিনড্রোম যেমন ডাউন সিনড্রোম, ক্লিনফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডিডমোট সিনড্রোম। ডিডমোট মিন্স ওলফ্রাম সিনড্রোম বা ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস, অপটিক অ্যাট্রফি এন্ড ডিফনেসের কম্বিনেশন। প্রাইডরেক্স অ্যাটাক্সিয়া এন্ড মায়োটনিক ডিস্ট্রফি। প্রাইডরেক্স অ্যাটাক্সিয়া এবং মায়োটনিক ডিস্ট্রফি। সো দে আর associated with genetic syndrome. So following genetic disorder associated with diabetes mellitus, question to take it. Okay, এছাড়া ফাইনালি gestational diabetes mellitus যেটা pregnancy related, আমরা এটা সামনে পড়বো। Okay, so these are the etiological classification of diabetes mellitus.
ঠিক আছে। নাও we will go for monogenic diabetes mellitus by maturity onset diabetes of the young. আচ্ছা, এইটা যাওয়ার আগে আমরা এর প্রাথমিক একটা ধারণা আমরা পাস মেডিসিনের টেক্সট বুক থেকে নিয়ে আসি, খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনাদের পরে খুব মজা লাগবে। মোডি মোডিটা মনে রাখবে, এইটাতে যত সুন্দর গুছানো আছে, ডেভিডসনও আছে গুছানো, ডেভিডসন দু একটা অ্যাড করে দিব আমি। এইখানে দেখেন যে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস কখন আপনি ডায়াগনোস করেন, সবার আগে খেয়াল রাখতে হবে বয়স। বয়স কত? 25-এর নিচে। ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস কখনোই 25 বছরের পরে হয় না, কখনোই ফ্যামিলি হিস্ট্রি ছাড়া হয় না। এই দুটো কথা মনে রাখতে হবে। তাহলে মোডি সম্পর্কে দুইটা শব্দ, একটা হচ্ছে দিস ইজ ক্যারেক্টার অফ দ্য ডেভেলপমেন্ট অফ কোন ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, নাম্বার 1 টাইপ 2 less than 25 years old, এবং this is autosomal dominant condition এবং has family history. Okay, কত কি হিস্ট্রি? ফ্যামিলি হিস্ট্রি। ওভার 6 different genetic mutations have been identified so far. এই পর্যন্ত ম্যাচুরিটি অনসেট অফ ডায়াবেটিস মেলাইটাসের 6টা জেনেটিক মিউটেশন ডায়াগনোস করা হয়েছে। আমরা মূলত 3টা ডিজিজ নিয়ে, মোডি 3, মোডি 2, মোডি 5, 325, এই 3টা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে দেখেন, ইট ইজ thought that around 1 থেকে 2% of patient with diabetes mellitus have MODY. এটা ধরেই নেওয়া হয় যে যত ডায়াবেটিস কেস আছে তার মধ্যে 100 জন কেস পাওয়া গেলে 1 থেকে 2 জন হচ্ছে MODY, that is maturity onset diabetes mellitus, এবং around 90% are misclassified as having either type 1 or type 2 diabetes. 90% কে মিসক্লাসিফাই করা হয় টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস হিসেবে। কিন্তু মোডিটা আমাদের খেয়াল রাখতে হবে যে বয়স 25-এর নিচে, ফ্যামিলি হিস্ট্রি, অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, এই কতগুলো কথা আপনাকে মাথায় রাখতে হবে। এবং 25-এর নিচে অবভিয়াস পিপল মোডি ডেভেলপমেন্ট ডায়াবেটিস, আপনি মোডি কিন্তু চিন্তা করতে হবে। সো মোডির 3টা স্পেসিফিক টাইম আমি এখানে দেখাবো, যে মোডি 3, মোডি 2, মোডি 5। মোডি 3 সবচেয়ে কমন 60% কেস, এবং এটা হয় HNF1 alpha জিন মিউটেশনের কারণে। ডেভিডসনের বক্সে একই কথা লেখা আছে, এবং এই মোডি 3 is associated with increased risk of hepatocellular carcinoma. খুবই ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। মোডি 3 associated with increased risk of hepatocellular, ডেভিডসনের আরো অনেক অ্যাসোসিয়েশন আছে। মোডি 3 is associated with increased risk of hepatocellular carcinoma. মোডি 2 20% of cases, কত পার্সেন্ট? 20%, এবং ডিউ টু এ ডিফেক্ট ইন দ্য গ্লুকোকাইনেজ জিন। কোন জিন? ডিউ টু এ ডিফেক্ট ইন দ্য গ্লুকোকাইনেজ জিন। ওকে, তাহলে 325 সিরিয়ালে মনে রাখতে হবে। সিরিয়ালে মনে রাখলে সুবিধা কি, আপনার এই জিনগুলো মনে ভুল হবে না। তাহলে মোডি 3 সবার প্রথমে HN1 আলফা জিন, মোডি 2 গ্লুকোকাইনেজ জিন, মোডি 5 HNF1 বিটা জিন, এবং এটা রেয়ার, এবং এটা প্রেজেন্ট করে লিভার এবং রেনাল সিস্ট। এই অ্যাসোসিয়েশনগুলো পরীক্ষায় আসে। নাও লেটস সি ফাইনালি features of MODY typically develop in less than 25 years. At a family history of early onset diabetes is present. Ketosis is not a feature of presentation. Presentation of ketosis থাকে না, and patient with the most common form are very sensitive to sulfonylurea. Insulin is not usually necessary. তাহলে এই সকল পেশেন্টকে আমরা চিকিৎসা করব কি দিয়ে? সালফোনিলুরিয়া। ওকে, সো মোডি আমরা মোটামুটি এইটুক যদি আপনি নলেজ রাখতে পারেন তাহলে আপনার আর কিছু লাগে না। তারপর আমরা যদি এখানে একটু দেখি যে ডেভিডসনে কি লেখা আছে। ডেভিডসনে দেখেন যে দিস ইজ বিটা সেল গ্লুকোজ সেন্সিং ডিফেক্ট, দ্যাট ইজ ফাংশনাল ডিফেক্ট। সো 325 তো আমরা 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 5। তো 3টা আমরা বলেছি প্রথমে HNF1 আলফা জিন, 2টা হচ্ছে গ্লুকোকাইনেজ জিন ডিফেক্ট, 5টা হচ্ছে HNF1 বিটা, আরেকটা আছে মোডি 1 যেটা সবার লাস্টে HNF4 আলফা জিন ডিফেক্ট। এরকম 6টা আপনার মিউটেশন লক্ষ্য করা হয়েছে। যেটা গ্লুকোকাইনেজ জিন ডিফেক্ট সেটা হচ্ছে বিটা সেল গ্লুকোজ সেন্সিং ডিফেক্ট, আর বাকি 3টা এটা হচ্ছে বিটা সেল ট্রান্সক্রিপশনাল রেগুলেশন ডিফেক্ট। ক্লিয়ার? এর মধ্যে 1 আলফা এবং 4 আলফা এরা সালফোনিলুরিয়া দ্বারা খুবই চমৎকারভাবে রেসপন্ড করে, ঠিক আছে, এবং সকল টাইপস এর অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মোডি থাকলেই তাদের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড। এবং HNF1 বিটা যেটা, এই যে মোডি 5 যেটা লাস্টেরটা 325 তো আমরা শিখেছি তাই না, 325 ফার্স্ট মেডিসিনে, তাই তো। সো লাস্টে যেটা HNF1 বিটা মিউটেশন কজেস রেনাল সিস্ট এন্ড রেনাল ফেলিউর, আমরাও এখানে দেখেছি যে লাস্টেরটা অ্যাসোসিয়েটেড উইথ লিভার সিস্ট এন্ড রেনাল সিস্ট, কিন্তু এখানে ডেভিডসন এই যে মোডি 3 কিন্তু ইনক্রিজ রিস্ক অফ HCC, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এছাড়াও শুধু রেনাল সিস্ট এবং রেনাল ফেলিউরের সাথে অ্যাসোসিয়েটেড না, এই রেনাল সিস্ট মোডি 5 যেটা HNF1 বিটা 5 যেটা, যে 5টা রেনাল সিস্ট রেনাল ফেলিউর ছাড়াও এরা জেনিটোরিনারি ট্র্যাক্ট ম্যালফরমেশন, যেমন বাইকোনেট ইউটেরাস, হাইপোস্প্যাডিয়াস, ইনফার্টিলিটির সাথে অ্যাসোসিয়েটেড। কি ম্যালফরমেশন?
জেনেটো ইউরিনারি ম্যালফরমেশন। এটা একদম দেখবেন, আপনারা যদি মডিটা আমি যা যা বলেছি এই পুরো প্যারাটা, সবার প্রতি রিকোয়েস্ট থাকলে আপনারা পুরো প্যারাটা পড়বেন, যা বলছি এর বাইরে কিছু নাই, এখানে এগুলো লেখা আছে। না হলে ওই পাস মেডিসিন ওই স্ক্রিনশট নেবেন আর এই বক্সটা পড়লেই হবে। এই দেখেন HNF1 beta mutation usually have renal abnormalities, that is renal cyst, liver cyst, এছাড়াও including renal cystic disease, genital tract malformation such as absent or bicornuate uterus or hypospadias and infertility. Among about 50% of individuals with the gene mutation of young onset diabetes. ঠিক আছে, এই হচ্ছে আমার মোডি, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, নাও আমরা চলে আসি পেজ নাম্বার 734-এ চলে আসেন। 734-এ কিছু নাই, এখানে তেমন কিছু অত দরকার নাই। আমরা চলে যাই 735 নম্বর পেজে আসেন, 735 735 নম্বর পেজে। এইখানে আমরা যে এই বাম পাশের রোতে একটু দেখেন, টাইপ 1 ডায়াবেটিস ক্যান অকার এট এনি এজ, যে কোনো বয়সে হতে পারে, নট জাস্ট ইন ইয়াঙ্গার পিপল, শুধু ইয়াঙ্গার পিপলদেরই যে হয় তা না, এনি এজ হতে পারে, and may develop more insidiously the presence of pancreatic autoantibodies confirm the diagnosis of slow onset type 1 diabetes or LADA বা latent onset diabetes, LADA। সো লাডা দেখছেন, সো লাডা সম্পর্কে যদি আমরা একটু খেয়াল করি, একটা জিনিস দেখি আসে আপনাদেরকে। লাডা, এই যে দেখেন এখানে পাস মেডিসিনে কিছু ডায়াবেটিসের ক্লাসিফিকেশন, টাইপ 1 টাইপ 2 আমরা জানি, প্রি ডায়াবেটিস জানি, জেস্টেশনাল ডায়াবেটিস আমরা মোটামুটি কম বেশি ধারণা সবারই আছে, ম্যাচুরিটি অনসেট আমরা পড়লাম। এই যে ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস অনসেট অফ অ্যাডাল্ট, লাডা, এটা সম্পর্কে আমরা এখানে তিনটা তথ্য জানবো। দ্য মেজরিটি অফ পেশেন্ট উইথ অটোইমিউন রিলেটেড ডায়াবেটিস প্রেজেন্ট ইন ইয়াঙ্গার লাইফ. There are, however, a small group of patients who develop such problems in the later life. These patients are often misdiagnosed as having misdiagnosed type 2 diabetes. So, এটি হচ্ছে কথা যে আমরা অনেক সময় ভাবি কি যে টাইপ 1 ডায়াবেটিস মানে হচ্ছে ইয়াং এজে আপনার প্রেজেন্টেশন, আর টাইপ 2 মানে হচ্ছে 40 বছরের পরে প্রেজেন্টেশন। এটা তো আমরা টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের যে ডেভিডসনের বক্সটা ওইটাই, এবং 40 বছরের পরে হইলেই আমরা চিন্তা করি যে এটা আনটিল আদারওয়াইজ প্রুভড কি বলেন টাইপ 2 ডায়াবেটিস। তো এটাই বলেছে যে অনেক পেশেন্ট 40 বছরের পরেও টাইপ 1 ডায়াবেটিস নিয়ে প্রেজেন্ট করে, ওইগুলো মিসডায়াগনোসড হয় টাইপ 2 ডায়াবেটিস হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি তারা হচ্ছে লাডা, দ্যাট ইজ ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্ট। এই সকল পেশেন্টের অ্যান্টিবডি করলে এই যে অ্যান্টি গ্যাড অ্যান্টিবডি অথবা অ্যান্টি IA2 অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। ক্লিয়ার লাডা? সো মোডি শিখলাম, লাডা শিখলাম, টাইপ 1 ডায়াবেটিস শিখলাম, টাইপ 2 ডায়াবেটিস শিখলাম, আমাদের শুধু জেস্টেশনাল ডায়াবেটিসটা আমরা শেষে শিখবো। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, নাও লেটস গো টু দ্য সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া। এটা আপনারা রিডিং করবেন, এটা সবাই জানেন। একটা হাইপারগ্লাইসেমিয়ার পেশেন্ট কি কি সিমটম নিয়ে আসে? পলিউরিয়া, পলিডিপসিয়া, নকচিউরিয়া, টায়ার্ডনেস, ফ্যাটিক, ব্লাডিং অফ ভিশন, জেনিটাল ক্যান্ডিডিয়াসিস, দ্যাট ইজ প্রুরাইটিস বালবি, ভেলানাইটিস, নশিয়া, হেডেক, হাইপারফেজিয়া, প্রেডিলেকশন ফর সুইট ফুড, মিষ্টি খেতে বেশি ভালো লাগে, মুড সেনসিটিভিটি, ডিফিকাল্ট ইন কনসেন্ট্রেটিং এভরিথিং। আসলে এইখানে যা দেয়া আছে, আমরা কি ক্লিনিক্যালি আমরা চেম্বারে যখন পেশেন্ট দেখি তখন কি ডায়াবেটিস এগুলো পাই? এই জন্যই সামনে আপনাদের একটা জিপি ওয়ার্কশপ করব, ওইখানে ডায়াবেটিসের পেশেন্ট গুলো আপনার কাছে কিভাবে আসে এরকম টিপিক্যাল সিমটম নিয়ে কিন্তু আসে না। পেশেন্ট আসবে রিকারেন্ট অ্যাবসেস নিয়ে, পেশেন্ট আসবে কয়েকদিন পর পর ইউটিআই হচ্ছে এরকম, পেশেন্ট আসবে হাত কেটে গেছে, ঘা শুকাচ্ছে না, পেশেন্ট আসবে রিপোর্ট নিয়ে, এইভাবে কিন্তু চেম্বারে আসে। চেম্বারে কিন্তু এরকম টিপিক্যাল কমই পাওয়া যায়। ঠিক আছে, তো সিমটম, তারপরও দিস আর দ্য সিমটমস হাইপারগ্লাইসেমিয়া। এটা চেম্বারে খুব কমন যে প্রিডিলেকশন ফর সুইট ফুডস, মিষ্টি জাতীয় খাবারের প্রতি তার একটা অতিরিক্ত আগ্রহ বা অতিরিক্ত ভালোবাসা থেকে যায়, তাই না? সো দিস আর দ্য সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া। নাও লেটস সি এমবিবিএস এর চার্টটা, যে ক্লাসিফিকেশন, ক্লাসিক্যাল ফিচার অফ টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস, কিভাবে আমরা টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস ডিফারেন্সিয়েট করতে পারি। ইউজুয়ালি টাইপ 1 ডায়াবেটিস 40 বছরের পরে হয়, 40 বছরের আগে হয়, 40 বছরের পরে লাডা হিসেবে প্রেজেন্ট করতে পারে লেটার লাইফে, আর টাইপ 2 ডায়াবেটিস 50 এর পরে হয়, এবং ডিউরেশন অফ সিমটমটা বছর, মান্থস টু ইয়ার্স। এই জন্য যে সকল পেশেন্ট টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে দেখা যায় 50% ক্ষেত্রেই 50%ই তার বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস ফেইলিউর ডেভেলপ করে, এবং পেশেন্ট অনেক কিছু বোঝার আগে কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে। ডিউরেশন সিমটম এখানে উইকস, বডি ওয়েট এটা অবেজ থাকে, ওটা কম থেকে
টাইপ 1 ডায়াবেটিসে কিটোনিউরিয়া এবং র্যাপিড ডেথ উইদাউট ট্রিটমেন্ট উইথ ইনসুলিন, এজন্য এটাকে বলে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এগুলো থাকবে না। অটো অ্যান্টিবডিজ পজিটিভ ইন 80 থেকে 90%। অটো অ্যান্টিবডিজ গুলোর নাম আমি আপনাদের বলেছি, অ্যান্টি গ্যাট, অ্যান্টি আই8, অ্যান্টি জিম-টি8 অ্যান্টিবডিজ, বাট এগুলোতে অটো অ্যান্টিবডি পাওয়া যাবে না। এবং ডায়াবেটিক কমপ্লিকেশন আর ডায়াগনোসিস 25% ক্ষেত্রে পেশেন্ট কমপ্লিকেশন প্রেজেন্ট করে, টাইপ 2 তে, টাইপ 1 না। এন্ড ফ্যামিলি হিস্ট্রি টাইপ 2 তে পাওয়া যায়। এবং টাইপ 1 এ আদার অটোইমিউন ডিজিজ কি কি আছে বলেন তো? আদার অটোইমিউন ডিজিজ, এই যে লাইভ ক্লাসে কিন্তু এগুলো প্রায় ধরতাম, কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু এগুলো সম্ভব না। সো মাইসথিনিয়া গ্রেভিস, সিলিয়াক ডিজিজ, ভিটিলিগো, অ্যাডিসনস ডিজিজ, hypothyroidism. So these are the another autoimmune disease associated with type 1 diabetes mellitus. Very important. So এই পার্থক্যটা আমরা অনেক আগে থেকে পড়ে আসি, আরেকবার একটু রিক্যাপিচুলেশন করলাম। Now we will go for diabetic ketoacidosis, DKA. নামটা যেমন বড়, জিনিসটা খুব খারাপ। So DKA, this is a medical emergency. This is a medical emergency and remains a serious cause of morbidity principally in people with type 1 diabetes. তাহলে ডিকে 2 ডায়াবেটিস হতে পারে, টাইপ 1 ডায়াবেটিসে কিন্তু প্রিন্সিপালি এটা ইজ এ সিরিয়াস কজ অফ মরবিডিটি। ওকে, এবং মর্টালিটি ইন ডিকে ইজ মোস্ট কমনলি কজড ইন চিলড্রেন ইন অ্যাডোলসেন্স বাই সেরেব্রাল এডিমা। সো দিস ইজ দ্য ডেঞ্জারাস কমপ্লিকেশন এবং হুইচ ওয়ান অফ দ্য গ্রেভ কমপ্লিকেশন, দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিক কিটোসিস, সিঙ্গেল বেস্টে পরীক্ষা আসছিল এসবিএ তে, সেরেব্রাল এডিমা। ক্লিয়ার? And in adult, children the adolescents, and in adult by hypokalemia, respiratory distress syndrome, and comorbid conditions such as acute myocardial infarction, sepsis, and pneumonia. So এগুলা সাধারণত বড়দের হয়, আর বাচ্চাদের এই যে ডিকে হয়ে সেরেব্রাল এডিমা ডেভেলপ করে র্যাপিড ডেথ। সো আপনি কিভাবে ডায়াবেটিক কিটোসিডোসিস ডায়াগনোজ করতে পারবেন? যখনই আপনার ডায়াবেটিস পেশেন্টের কিছু বায়োকেমিক্যাল অ্যাবনরমালিটির ক্লু আপনার হাতে চলে আসবে, তখন আপনি ডিকে বলতে পারবেন। এক নম্বর ক্লু হচ্ছে হাইপারকিটোনেমিয়া, ব্লাডে যদি কিটোন বডি 3 বা তার বেশি থাকে, অথবা ইউরিন দিয়ে কিটোন যাচ্ছে, স্টিক দিয়ে 2টার বেশি আপনি ইউরিন দিয়ে কিটোন পেলেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্লাড গ্লুকোজ 11-এর বেশি বা সমান, 11 মিলিমোল পার লিটার, এটাকে মিলিগ্রামে 200 বলা হয়। এন্ড মেটাবলিক অ্যাসিডোসিসের ফিচার, যেমন ভেনাস বাইকার্বনেট, আর্টেরিয়াল এবিজি করে দেখলেন ভেনাস বাইকার্বনেট লেস দেন 15 অথবা ভেনাস পিএইচ লেস দেন 7.3। তো এইগুলো যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন কি? ডায়াবেটিক কিটোসিডোসিস। সো ডিকে তে কিটোন ব্লাডে থাকে 3-এর বেশি অথবা সমান, গ্লুকোজ ব্লাড গ্লুকোজ 11 বা তার বেশি, বাইকার্বনেট 15-এর নিচে নেমে যায়, ভেনাস পিএইচ 7.3 নিচে নেমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিকের বায়োকেমিক্যাল। তাহলে ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসে? এইরকম যখন ব্লাডে চলে আসে যে কিটোন বেড়ে গিয়েছে, হাইপারগ্লাইসেমিয়া 11-এর বেশি, এবং আপনার বাইকার্বনেট 15-এর নিচে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। ভেনাস পিএইচ লেস দেন 7.3 নেমে গিয়েছে, তখন আপনার কাছে পেশেন্টের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো কি আসবে? তাহলে পেশেন্ট থাকবে, বলেন কি থাকবে? পলিউরিয়া, থার্স্ট, ওয়েট লসের পাশাপাশি পেশেন্টের প্রচুর কিন্তু ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস হবে। কি লস হবে? ফ্লুইড, অ্যাটলিস্ট 6 লিটার ফ্লুইড, এবং 500 মিলিমোল, 400 মিলিমোল ক্লোরাইড, 500 মিলিমোল সোডিয়াম, 350 মিলিমোল পটাশিয়াম কিন্তু অ্যাভারেজ লস। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এমবিবিএস লাইফে কিন্তু বারবার পড়েছেন। এই দেখেন এখানে একটা কথাই ওরা লিখে দিয়েছে, এভরি পেশেন্ট ইন ডিকে is potassium depleted, but the plasma concentration of potassium gives very little indication of the total body deficit. প্রত্যেক পেশেন্টই ডিকের পটাশিয়াম অ্যাকচুয়ালি ডিপ্লিটেড থাকে, কিন্তু প্লাজমা, আপনি প্লাজমা কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম যদি করেন, তেমন গিভস ভেরি লিটল ইন্ডিকেশন অফ দ্য টোটাল বডি ডেফিসিট। ঠিক আছে, নাও আমরা একটু খেয়াল করি যে হোয়াট আর দ্য অ্যাভারেজ লস অফ ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইন অ্যাডাল্ট ডায়াবেটিক কিটোসিডোসিস অফ মডারেট সিভিয়ারিটি। তাহলে অ্যাভারেজ লস অফ ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট, অ্যাভারেজ কতটুকু ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস হয়? তাহলে ওয়াটার হয় 6 লিটার, এটা কিন্তু পরীক্ষায় আসছিল, সোডিয়াম 500, ক্লোরাইড 400, পটাশিয়াম 350 মিলিমোল লস হয়, এবং 3 লিটার এক্সট্রাসেলুলার ফ্লুইড লস হয়, 3 লিটার ইন্ট্রাসেলুলার ফ্লুইড লস হয়, 3 লিটার এক্সট্রাসেলুলার, 3 লিটার ইন্ট্রাসেলুলার ফ্লুইড লস হয়। ক্লিয়ার? এবং এই এক্সট্রাসেলুলার ফ্লুইডটা আপনি রিপ্লেস করতে পারেন স্যালাইন দিয়ে, আর ইন্ট্রাসেলুলারটা রিপ্লেস উইথ ডেক্সট্রোজ। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচারগুলো সেম, পলিউরিয়া, থার্স্ট, ওয়েট লস, উইকনেস, নশিয়া, ভমিটিং, লেগ ক্র্যাম্প, ব্লাডিং অফ ভিশন, অ্যাবডোমিনাল পেইন, সায়েন্সের মধ্যে যে ডিহাইড্রেশনের ফিচার, হাইপোটেনশন,
কোল্ড এক্সট্রিমিটিস, ট্যাকিকার্ডিয়া, কাসমল ব্রেদিং, এটা কিন্তু খুব কমনলি, বা এয়ার হাঙ্গার, বা যে ফ্রুইটি অর্ডার পাওয়া যায়, স্মেল অফ অ্যাসিটন, ফ্রুইটি অর্ডার, হাইপোথার্মিয়া এবং ডেলরিয়াম কনসেনসাস কোমা 10% ক্ষেত্রে পাওয়া যেতে পারে। সো প্রত্যেকটা ক্লিনিক্যাল ফিচারে একটু রিডিং করতে হবে। ঠিক আছে, কখন আপনি বুঝবেন যে পেশেন্ট ইজ ইন সিভিয়ার ডিকে? এগুলো তো নর্মাল ডিকের ক্যারেক্টারিস্টিক, বাট কখন বুঝবেন সিভিয়ার? সুন্দর একটা বক্স, যেটা আগের এডিশনে ছিল না, এটা এখানে দিয়ে দিয়েছে, যে ইন্ডিকেটরস অফ সিভিয়ার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। কখন আপনি বুঝবেন যে পেশেন্ট ইজ ইন সিভিয়ার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস? কখন বুঝবেন? তাহলে যদি কিটোন, ব্লাড কিটোন 3-এর জায়গায় 6-এর বেশি চলে যায়, বাইকার্বনেট 15-এর কমের জায়গায় 5-এর কম চলে আসে, ব্যানাস পিএস 7.3-এর জায়গায় less than 7 চলে আসে, এই তিনটেই মানে মেইনলি ইম্পর্টেন্ট, তখন বুঝবেন আরে পেশেন্ট গেছে, পেশেন্ট কিন্তু সিভিয়ার খারাপ কন্ডিশন আছে। হাইপোক্যালিমিয়া অ্যাডমিশন, অ্যাডমিশনের শুরুতে আপনি less than 3.5 পেয়ে গেলেন, জিসিএস কম, 12-এর নিচে, অক্সিজেন স্যাচুরেশন কম, ব্লাড প্রেশার সিস্টোলিকটা কম, হার্ট রেট বেশি, অ্যানায়ন গ্যাপ 16-এর বেশি, তখন আপনি বুঝবেন পেশেন্ট সিভিয়ার ডিকেতে আছে। অক্সিজেন স্যাচুরেশন কম, সিস্টোলিক ব্লাড প্রেশার 90-এর কম, হার্ট রেট 100-এর বেশি বা less than 60, মানে ট্যাকি অথবা ব্র্যাডিকার্ডিয়া, অ্যানায়ন গ্যাপ 16-এর বেশি, জিসিএস less than 12, তখন আপনাকে ধরে নিতে হবে যে পেশেন্ট সিভিয়ার কন্ডিশনে আছে। ক্লিয়ার? তাহলে একটা ডিকের পেশেন্টকে আপনি কি কি ইনভেস্টিগেশন করতে পারেন অ্যাজ এ হোল, এটা একটু রিডিং করবেন। সবাই জানেন যে এই যে আমরা পিএইচ লেভেল দেখতেছি, বাইকার্বনেট দেখতেছি, এগুলো কোত্থেকে? এটা আমরা ভেনাস ব্লাড, আমরা আর্টেরিয়াল ব্লাড গেস করতে পারি, অথবা ভেনাস ব্লাড থেকে ইলেকট্রোলাইট, গ্লুকোজ, বাইকার্বনেট, অ্যাসিড বেস স্ট্যাটাস ভেনাস ব্লাড থেকে করতে পারেন, অথবা আর্টেরিয়াল পিএইচ, আর্টেরিয়াল বাইকার্বনেট, এগুলো দেখতে পারেন। তো ইউজুয়ালি ভেনাস ব্লাড থেকেই করা হয়। ইউরিন এন্ড ব্লাড অ্যানালাইসিস ফর কিটোন, কিটোন বডির জন্য করবেন, ইসিজি করবেন, ইনফেকশন স্ক্রিন করতে হবে পাশাপাশি। ডিকের পেশেন্ট ইনভেরিয়েবলি ইনফেকশন অ্যাসোসিয়েটেড থাকে, এই জন্য অ্যান্টিবায়োটিক কিন্তু চিকিৎসায় একটা রোল আছে। ঠিক আছে, সো এই পেজ থেকে কিন্তু প্রায় পরীক্ষা একটা কোশ্চেন থাকে। এখন আমরা যে বক্সটা দেখবো, যে ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এটা বক্সটা অনেক সুন্দর লাল কালার দিয়ে ওরা রঞ্জিত করলেও পরীক্ষা কিন্তু এই বক্স থেকে সাধারণত কোশ্চেন দেয় না, কারণ এটা হচ্ছে রিটেনের বক্স। এটা কিসের বক্স? রিটেনের বক্স। সো এই হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। ঠিক আছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ডিকেএ, দ্যাট ইজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ওকে, সো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আমরা যদি খেয়াল করেন, দেখেন এটা আবারও বলছি যে এটা রিটেনের কোশ্চেন, আপনাকে মনে রাখতে হবে যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। 1 নম্বর প্রিন্সিপালস ম্যানেজমেন্ট হচ্ছে আপনাকে ডিহাইড্রেশন কন্ট্রোল করতে হবে, দ্যাট মিন্স যে অ্যাভারেজ ফ্লুইড এবং ইলেকট্রোলাইট গুলো লস হচ্ছে, এই ফ্লুইড লসটা সবার আগে কারেকশন করতে হবে, এটার দিকে মনোযোগী হতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে ভলিউম কারেকশন। নাম্বার 2 আপনি ইনসুলিন ট্রিটমেন্ট, ইনসুলিন। নাম্বার 2 প্রিন্সিপাল কি? ডায়াবেটিস তো গ্লুকোজ তো 11-এর বেশি থাকে, তাহলে 11-এর নিচে আনতে হবে না। সো 2 নম্বর হচ্ছে আপনার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল। নাম্বার 3, ব্লাড গ্লুকোজ কন্ট্রোলের পাশাপাশি আপনাকে পটাশিয়াম কোনো ডেফিসিট আছে কিনা, এই পটাশিয়াম ডেফিসিটটা আপনাকে দেখতে হবে। ওকে, নাম্বার 4 হচ্ছে আপনাকে ইনফেকশন কন্ট্রোল করার জন্য কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই 4টা হচ্ছে প্রিন্সিপালস। এখন আমরা যদি রিটেনের স্বার্থে একটু গ্রস একটা ওভারভিউ ধারণা নিয়ে যাই, যে প্রথম 1 ঘন্টা ইজ ভেরি ভাইটাল ফর এ পেশেন্ট অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাহলে প্রথম 1 ঘন্টা যখনই আপনি এরকম ডিকে সাসপেক্ট করবেন, আইভিইউ চ্যানেল ওপেন করে ফেলেন এবং পেশেন্টকে রিসাসিটেট করে ফেলেন, আপনি দ্রুত 0.9% আইসোটোনিক স্যালাইন শুরু করে দেন। যদি পেশেন্টের ব্লাড প্রেশার 90-এর বেশি থাকে, আপনি 1 লিটার 1 ঘন্টায় দিবেন। আর যদি 90-এর কম থাকে, আর একদম রানিং এর চেয়েও রানিং দিতে হবে, তাহলে 500 ml 10 থেকে 15 মিনিট দিতে হবে। তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে 500 ml নরমাল স্যালাইন দেওয়ার পরে দ্রুত আপনাকে রিঅ্যাসেস করতে হবে। যদি তারপরও বিপি না বাড়ে, আপনাকে রিপিট করতে হবে, আরো 500 ml দিতে হবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে চেক করতে হবে এবং প্রয়োজনে সিনিয়র রিভিউ করতে হবে। এটা হচ্ছে ইমার্জেন্সি, দ্রুত প্রথম 1 ঘন্টায় আপনি ফার্স্টে কি করবেন? ভলিউম কারেকশন। নাম্বার 2, কমন ইনসুলিন ট্রিটমেন্ট। ইনসুলিনটা আপনি কিভাবে প্রথম 1 ঘন্টা শুরু করবেন? তাহলে 50 ইউনিট হিউম্যান সলিউবল ইনসুলিন। কত ইউনিট? 50 ইউনিট। কতর মধ্যে? 50 ml 0.9% সোডিয়াম ক্লোরাইডের মধ্যে। কিভাবে দিবেন? আইভি। কত ইউনিট করে দিবেন? 0.1 ইউনিট পার কেজি বডি ওয়েট পার আওয়ার, কারণ এখানে আপনার প্রত্যেক আওয়ার টু আওয়ার হিসাব। ঠিক আছে, এবং এটা দিয়ে
এটা এটা আমরা ওয়ার্ডে এইভাবেও দিই, আবার অনেক সময় আমরা যেটা ইন্টার্নের সময় দেখেছি যে 10 to 20 মিনিট লোডিং ডোজ দিয়ে, প্রথমে 10 to 20 মিনিট একটা লোডিং দিয়ে দিলাম, লোডিং ডোজ দিয়ে আমরা মেজার করি কিছুক্ষণ পরে, তারপর আবার 5 ইউনিট করে ইনসুলিন আমরা আইএম দেই এবং প্রতি ঘন্টায় ঘন্টায় 5 ইউনিট করে ইনসুলিন দেই এবং মেজার করি। এটা আমাদের সিএ রা শেখাতো আর কি। সো ওইটাও করতে পারেন, বাট ওইটা আবার হ্যারিসনে লিখে আছে। সো এইভাবেও দেওয়া যায় যে 50 ইউনিট এটা, এবং এইটা দিতে হবে ইনফিউশন পাম্প, ইনসুলিন ইনফিউশন পাম্পের মাধ্যমে দিতে হবে, ঠিক আছে। এবং কন্টিনিউ উইথ সাবকিউটেনিয়াস বেসাল ইনসুলিন অ্যানালগ ইফ ইউজুয়ালি টেকেন বাই পেশেন্ট। যদি পেশেন্ট পরবর্তীতে একটু স্টেবল, সেক্ষেত্রে সাবকিউটেনিয়াস বেসাল ইনসুলিন আপনি কন্টিনিউ করতে পারেন উইথ মনিটরিং। ওকে, তাহলে এটার পাশাপাশি ইনসুলিন আমরা শুরু করে দিব। এবং যখনই আপনার ইনসুলিন কিন্তু মনিটরিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু রেগুলারলি চেক করতে হবে। যখনই আপনি, আচ্ছা এটা আমি পরের ঘন্টায় আসতেছি। সো পারফর্ম ফার্দার ইনভেস্টিগেশন, এর পাশাপাশি ইনভেস্টিগেশন গুলো পাঠিয়ে দিবেন এবং মনিটরিং শিডিউল গুলা, এই যে আওয়ারলি ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, কিটোন টেস্টিং, এগুলো প্লাজমা ইলেক্ট্রোলাইট 4 ঘন্টা পর পর, কার্ডিয়াক মনিটরিং, ক্লিনিক্যাল মনিটরিং সব শুরু করে দিবেন। এবং যদি এনি প্রেসিপিটেটিং কজ থাকে আপনি সেটা চিকিৎসা করবেন। এখন আসেন তারপরের 6 ঘন্টা, 1 ঘন্টা পার হওয়ার পরে 60 মিনিটস টু 6 আওয়ার্স আপনি কি করবেন? এই যে আইভি ইনফিউশন অফ 0.9% সোডিয়াম ক্লোরাইড উইথ পটাশিয়াম ক্লোরাইড অ্যাডেড অ্যাজ ইন্ডিকেট। পটাশিয়াম কখন দিবেন? এই যে যদি পেশেন্টের লেস দেন 3.5 থাকে তখন আপনি সিনিয়র রিভিউ এডিশনাল পটাশিয়াম দরকার হতে পারে। আর 3.5 থেকে 5 থেকে 2 অ্যাম্পল কেটি, 1 অ্যাম্পল কেটিতে 20 থেকে 2 অ্যাম্পলে 40 দিয়ে দিলেই নরমাল স্যালাইনের সাথে মিক্সড করে দিবেন। 5.5 এর বেশি থাকলে দরকার নেই। সো পরবর্তী 1 ঘন্টায়, পরবর্তী 2 ঘন্টা 1 লিটার, তার পরবর্তী 2 ঘন্টা 1 লিটার, তার পরবর্তী 4 ঘন্টা 1 লিটার, তার পরবর্তী 4 ঘন্টা 1 লিটার, তারপর 6 ঘন্টা 1 লিটার। এইভাবে আপনাকে 6 লিটার ফ্লুইড কভার দিতে হবে। এবং যখনই গ্লুকোজ ইনফিউশন পাম্প দিতে শুরু করেছেন, 14 নিচে নেমে গেলে কিন্তু 10% গ্লুকোজ 125 ml পার আওয়ার আইভিতে আপনাকে পাশাপাশি দিতে হবে, নাহলে কিন্তু পেশেন্টের প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। এবং বি মোর কশাস উইথ ফ্লুইড রিপ্লেসমেন্ট ইন ওল্ডার or young people। ওল্ডার এবং ইয়াংদের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেগনেন্ট পেশেন্ট, এদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যাদের হার্ট ফেলিউর থাকবে তাদের ক্ষেত্রে। আর প্লাজমা সোডিয়াম যদি 155 উপরে উঠে যায় তাহলে হাফ স্ট্রেংথে, নর্মালি আমরা নর্মালি স্ট্রেংথ কত 0.9%, মানে 0.90, এটার অর্ধেক কত 0.45, তখন হাফ স্ট্রেংথে আপনাকে শুরু করতে হবে। যেমন হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট যেটা এইচএইচএ, ওইটাতে কিন্তু হাফ স্ট্রেংথে শুরু করে ইউজুয়ালি। ক্লিয়ার? সো এইগুলো পরবর্তী 6 ঘন্টা, তারপরে 6 থেকে 12 ঘন্টার মধ্যে আপনার সবকিছু আইভি ফ্লুইড রিপ্লেসমেন্ট, ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু মনিটরিং করে রেগুলার আপনি হাইপোগ্লাইসেমিয়া যাতে না হয় এগুলো খেয়াল রাখতে হবে। যদি কোনো কমপ্লিকেশন থাকে সেগুলো চিকিৎসা করতে হবে। আর 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার কিটোনিমিয়া অ্যাসিডোসিস সাধারণত রিজলভ হয়ে যায়। যদি পেশেন্ট খাইতে না পারে সেক্ষেত্রে আইভি ইনসুলিনই চলবে 2 থেকে 3 ইউনিট পার আওয়ার করে। ফ্লুইড রিপ্লেসমেন্ট ওইভাবে চলবে মনিটরিং এর সাথে। আর কিটোসিডোসিস যদি রিজলভ হয়ে যায়, পেশেন্ট ইজ এবল টু ইট এন্ড ড্রিঙ্ক, তাহলে আপনি সাবকিউটেনিয়াস ইনসুলিন আগে যেভাবে পথে সেভাবে আপনি শুরু করে দিবেন ডায়াবেটিস টিমের সহযোগিতায়। এবং ডু নট ডিসকন্টিনিউ আইভি ইনসুলিন আনটিল 30 মিনিট আফটার সাবকিউটেনিয়াস শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইনজেকশন। এটা কিন্তু পরীক্ষা আসে যে ডু নট ডিসকন্টিনিউ আইভি ইনসুলিন আনটিল 30 মিনিট আফটার সাবকিউটেনিয়াস শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইনজেকশনস, ঠিক আছে। আচ্ছা, এবার এডিশনাল প্রসিডিউর এছাড়া আপনার কনসিডার ইউরিনারি ক্যাথেটারাইজেশন, আপনি প্রয়োজনে ক্যাথেটার করতে পারেন, এনজি টিউব দিতে পারেন, সিভি লাইন প্রয়োজন হলে করতে পারবেন, এবিজি দরকার হলে করবেন, থ্রম্বোপ্রোফিলাক্সিস ইন্ডিকেশন থাকলে দিয়ে দিবেন, লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে ইউজুয়ালি দেওয়া হয়। সো এই হচ্ছে আমার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ডিকেএ, ঠিক আছে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ডিকেএ, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে আমাদের অলরেডি 2 ঘন্টা হয়ে গিয়েছে। এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের ফার্স্ট পোর্শন, মানে ডায়াবেটিস মেলাইটাস 2টা লেকচারে বিভক্ত। এটা হচ্ছে প্রথম অর্ধেক, কারণ আমি যদি দ্রুত যাই, আমি যদি স্কিপ করে যাই আপনাদের জন্য লস। এজন্য আমি ডায়াবেটিস মেলাইটাস সবসময় 2টা ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। এন্ডোক্রাইন যেমন আমি থাইরয়েড, প্যারাথাইরয়েড, রিপ্রোডাক্টিভ, অ্যান্টেরিয়র পিটুইটারি, পিটুইটারি, অ্যাড্রিনাল আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। এভাবে সেম আমাদেরকে লার্নিংটা ভালো হইতে হবে, ঠিক আছে। তো আজকে আমাদের এটুকু পর্যন্তই, ইনশাল্লাহ কালকে আমার যদিও কোভিড ডিউটি আছে, কালকে আমরা বাকিটুকু কন্টিনিউ করব, ঠিক আছে। আর ডায়াবেটিস মেলাইটাস লেকচার হওয়ার পরে আজকে হচ্ছে ফ্রাইডে, মঙ্গলবারে আপনাদের
এন্ডোক্রাইন এবং ডায়াবেটিস এর উপর পরীক্ষা হবে। আগামী মঙ্গলবার যারা ফুল লেকচারটা শুনেছেন, আগামী মঙ্গলবার এন্ডোক্রাইন এবং ডায়াবেটিস ফুল লেকচার হবে ইনশাল্লাহ। আমরা কালকে অথবা পরশু ডায়াবেটিস বাকিটুকু কন্টিনিউ করে শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।